এটাকে দেখা যাচ্ছে তো না এভরিওয়ান? জি স্যার। আটটার বেসে এই ক্লাসটা করাচ্ছিলাম, যার জন্য কিছু লেখা আছে। আমরা যেটা শিখবো আজকে সেটির নাম হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। বেসিক মানে কি? সেন্টেন্স স্ট্রাকচার কয়টা আছে? হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচার কয়টা? তিনটা স্যার। কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আর নাই না? ওকে, স্ট্রাকচার চিন্তা করলে আমাদের প্রত্যেকটি সেন্টেন্সেরই অনেকগুলো স্ট্রাকচার আছে। আর আমরা যদি সেন্টেন্সের এই যে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স আকারে চিন্তা না করি, তাহলে তিনটা, আবার ধরেন প্যাসিভ ভয়েসের একটা স্ট্রাকচার, আবার ইফ কন্ডিশন যে সেন্টেন্স গুলোকে আরেকটা চিন্তা ভাবনা করা হয়, মরাল ভার্ব গুলো যেগুলো আমরা শিখলাম সেগুলোকে আরেকটা স্ট্রাকচার ভাবা হয়, আবার টেন্সের যেগুলো আমরা শিখেছি সেগুলোকে আরেকটা স্ট্রাকচার ধরা হয়। সুতরাং স্ট্রাকচারের কম বেশি অনেক স্ট্রাকচারই আপনাদেরকে মনে রাখতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ আরো তিনটে স্ট্রাকচার। সাধারণত যে সিম্পল আমরা সাবজেক্টের উপর চিন্তা ভাবনা করে, সাবজেক্ট ভার্ব অবজেক্টের উপর চিন্তা ভাবনা করে যে সেন্টেন্সগুলো আমরা লিখি সেগুলোকে আমরা মোটামুটি তিনটা ভাবে যেটা চিন্তা ভাবনা করি। একটা হচ্ছে সিম্পল, আর একটা হচ্ছে কম্পাউন্ড, কমপ্লেক্স, তাহলে একটা ইজিয়ার হবে। তো এইখানে আমরা যেটা শিখবো আজকে সেটি হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারে আমাদের ছোটকাল থেকে যেটা আমরা শিখে আসছি সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা আমরা বলতে পারি গোল্ডেন রুল। এইটা সবসময় আমরা পড়ে আসতেছি, এখনো পড়ে আসতেছি। কেন? যে ইংরেজি ল্যাঙ্গুয়েজকে যদি আপনি প্রকাশ করতে চান, এক্সপ্রেস করতে চান, তাহলে আপনাকে এই স্ট্রাকচারটাকে ফলো করেই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কেন এভাবে? এটা হচ্ছে ফিক্সড, মানে হচ্ছে আপনি যেমন নিচে একটু লেখা আছে, অবজেক্ট আগে লেখা আছে, এইভাবে আপনি লিখতে পারবেন না। তার মানে আপনি ইচ্ছে করলেই ভাবটাকে আপনি তার আগে দিতে পারবেন না। মানে সবসময় একটা এতটুকু জিনিস মেনটেন করবে। যেমন বাংলা ভাষা একটা সেন্টেন্স স্ট্রাকচার মেনটেন করে চলে, বিভিন্ন দেশের ভাষাগুলো ঠিক এইভাবে একটা স্ট্রাকচার মেনটেন করে চলে যে আপনারা কিভাবে শুরু করবেন। সো আপনি এই তিনটা জিনিস বিশেষ করে ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি উল্টা পাল্টা করে লেখার সুযোগ নাই। মানে সাবজেক্টকে আগে লেখার পরে লেখার সুযোগ নাই, অবজেক্টকে আগে লিখবেন তারপর ভার্বকে লিখবেন, এইভাবে লেখার সুযোগ নাই। তাহলে আপনার স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল সেন্টেন্সটি হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে সিকোয়েন্স মেনটেন করে লিখতে হবে। তো এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে মেনটেন করে লেখার ক্ষেত্রে আমরা যদি এখন চিন্তা ভাবনা করি যে একটু বড় সেন্টেন্স স্ট্রাকচার লিখবো, তাহলে আমরা কি লিখতে পারি? এই ধরনের একটা সেন্টেন্স স্ট্রাকচার লিখতে পারি। সেটি হচ্ছে এইটা, দেখা যাচ্ছে? তাহলে এই স্ট্রাকচারটা যদি লিখতে চাই, আমরা একটু বড় করতে চাই, সিম্পল সেন্টেন্সই বাট একটু বড় করতে চাই, তাহলে যেগুলো আমরা আরো যুক্ত করতে পারি এই স্ট্রাকচারটার সাথে, এটা এখন বাদ, এটা হচ্ছে আমাদের লাগবে না। তাহলে এটা শুধু একটু বোঝার জন্য একটু থাক, যে আপনারা উল্টা পাল্টা যেন না করেন, মানে উল্টা পাল্টা ভাবে যেন সেন্টেন্স স্ট্রাকচার না লেখেন এর জন্য। তাহলে আমরা এখন এই সেন্টেন্সটাকে একটু বড় করে লেখার চেষ্টা করবো এখন থেকে। সেটা কি কি লিখতে পারি? আমাদের এই যে সাবজেক্ট, তারপর ভার্ব, এটা একটা অ্যাডভার্ব আছে, এটা পরে বলতেছি, ভার্ব এবং অবজেক্ট এই পর্যন্ত ধরে নেন যে ফিক্সড। এতটুকু আমরা এই একটু আগে বুঝলাম। এর মধ্যে একটা জিনিস আছে হলো অ্যাডভার্ব ঢুকে আছে।
অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে। তাই এখানে একটা অ্যাডভার্ব আমরা রাখছি। সো তারপরে তার মানে এতটুকু জিনিসকে আপনি ফিক্সড রাখতে পারেন যে এগুলো সবসময় কি করবে, সিকোয়েন্স মেনটেন করে তারা সেন্টেন্স স্ট্রাকচার হিসাবে সেন্টেন্সে একটা বসবে। বাট এই নীলগুলোর মধ্যে যেগুলো এখন আছে এগুলো সবসময় এই অর্ডারটা নাও মেনটেন করে আপনি লিখতে পারেন। করবে না, না করবে, কিন্তু আপনি নাও লিখতে পারেন, আপনি বাধ্য না। আপনি এই এগুলোর কি কি বলা হয় দেখি। তাহলে আমরা জানি এস ফর সাবজেক্ট, এ ফর অ্যাডভার্ব, ভি ফর ভার্ব, ও ফর অবজেক্ট, 1 2 এখানে দেওয়া আছে দুইটা, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেকশন দুইটা, 1 এবং 2, ম্যানার 1 এবং 2, পি ফর প্লেস, প্লেস, টি ফর টাইম, আর ফর রিজন। এখন এটা মুখস্থ করতে হবে, তাছাড়া পরের লাইনগুলো আর বুঝতে পারবেন না। অর্থাৎ পরে যেগুলো আমরা পড়বো এগুলোতে আপনারা কেউ মনোযোগ হারিয়ে ফেলবেন, পড়ে মুখস্থ করতে পারবেন বা বুঝে উঠতে পারবেন না। এখন একটু পড়েন আমার সাথে। সেটি হলো আমরা এতটুকু আমরা জানি, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে অ্যাডভার্ব, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এতটুকু বাদ জানেন, এতটুকু যোগ করেন। একটা হচ্ছে ডি2, ডি2 মানে হচ্ছে ডাইরেকশন, ম্যানার, প্লেস, পি ফর প্লেস, টি ফর টাইম, আর ফর রিজন। এতটুকু কি বোঝানো হচ্ছে সেটা আমরা পরে দেখতেছি, এখন একটু মনে রাখেন। চলেন একটু যাই, যেহেতু আমরা লেখা শিখবো তাই না। তাহলে সাবজেক্ট কে কাকে দিয়ে জিজ্ঞাসা করলে যেটা পাওয়া যায়, সাবজেক্ট। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, টাইম সংক্রান্ত যেগুলো সাধারণত থাকে সেগুলো আমাদের ভার্বের আগে লিখলে পরে সেটা সৌন্দর্য হয়। ভার্ব কি সেটা আমরা গত ক্লাসগুলো থেকে আমরা বলে আসতেছিলাম যে ভার্ব সাবজেক্টের সাথে, সাবজেক্ট যেটা করতে চাই সেটাকে কমপ্লিটলি এগ্রি করে তার মনে ভাবটাকে প্রকাশ করবে, তার নামই হচ্ছে অ্যাকশন বা ভার্বের কাজ, অর্থাৎ কমপ্লিট করে দেওয়াটাই হচ্ছে কাজ। অবজেক্ট হলো কি, সাবজেক্টের উদ্দেশ্যগুলো পূরণ করে দেওয়া। আচ্ছা, ডাইরেকশন কোনগুলোকে বলা হয়? ধরে নেন যে আপনি বাড়ি থেকে কোথায় গেলেন, স্কুলে গেলেন, আবার স্কুল থেকে আবার ধরে নেন যে সেখান থেকে মাঠ থেকে আবার কোথায় যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন। এরকম যদি বোঝাতে চান, অর্থাৎ যেখান থেকে আসতেছেন সেখানে ফ্রম, যেদিকে যাচ্ছেন সেদিকে টু, অর্থাৎ ডাইরেকশন বোঝানোর ক্ষেত্রে আমরা ডি ব্যবহার করব। ম্যানার, ম্যানারের ক্ষেত্রে আপনার অ্যাডভার্ব একটা ব্যবহার করবেন যেটাকে আবার ওই এটা এই ভার্বটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যে টাইম সংক্রান্ত, আর এইটা হচ্ছে ভার্বকে মডিফাই করার জন্য যেটা ব্যবহার করবেন সেইটা। আর একটা হচ্ছে ম্যানার, ম্যানারটা হচ্ছে সেইটা হয়তো কারোর সাথে যাচ্ছেন, ধরেন যে লাইব্রেরিতে যাচ্ছেন, আপনার বোনের সাথে যাচ্ছেন, উইথ ইওর সিস্টার। আপনি যদি বলতেছেন বাবার সাথে যাচ্ছেন, তারপর ধরেন গাড়িতে যাচ্ছেন, বাড়িতে আপনি মোটরসাইকেল উঠে যাচ্ছেন, প্লেনে যাচ্ছেন, বাসে চড়ে যাচ্ছেন, এরকম বা পেন দিয়ে লিখতেছেন, এরকম কোনো কিছু মাধ্যম যদি ইউজ করেন সেটাকে বলা হয় ম্যানার। সেটা হচ্ছে ম্যানার। তারপর হচ্ছে প্লেস, কোথায় যাচ্ছেন। প্লেসকে যদি বলতে চান সেক্ষেত্রে প্লেসে কথা বলুন, কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, কেন যাচ্ছেন, রিজন। এইভাবে যদি চিন্তা ভাবনা করে সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে লিখতে পারেন তাহলে আপনারা একটা সিম্পল সেন্টেন্সকেই শুধু যেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পর্যন্ত শিখেছিলেন সেগুলোকে একটু বড় করে লিখতে পারবেন। বলার ক্ষেত্রেও যারা আইডিয়া খুঁজে পান না স্পিকিং এর জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্দর একটা রুলস। এটা যদি মনে রাখেন তাহলে অ্যাটলিস্ট আপনার সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সে দেখবেন যে কিছু না কিছু হলেও আপনারা একটু করে হলেও বড় করতে পারবেন। তার মানে আপনি একটা সেন্টেন্স বলার পরেই সেখানে আপনি কোথা থেকে যাচ্ছেন, কোথায় আসতেছেন, কিভাবে যাচ্ছেন সেটা বলতে পারেন, তারপর স্থান নিয়ে বলতে পারেন, টাইম নিয়ে বলতে পারেন, এবং কেন যাচ্ছেন সেটা ব্যাখ্যা করতে পারেন। তাহলে স্পিকিং এ, রাইটিং এ সব ক্ষেত্রে আপনার সেন্টেন্স গুলো বড় হতে থাকবে। ওকে, আপনার কি ঘুমাই গেছেন নাকি? কোনো নো সাউন্ড? না স্যার, আসসালামু না স্যার, আলাইকুম, ভালো জেগে আছেন আছে। স্যার? স্যার স্যার আচ্ছা, এগুলো আপনাদের দরকার নাই, এগুলো আপনাদের দরকার নাই, এটা একটু দরকার আছে। হ্যাঁ, এখানে
যেটা বলতে চেয়েছিস সেটি হচ্ছে যে এইটা তো আমরা একটা সিকোয়েন্স দেখলাম, এখন হয়তো বলতে পারেন স্যার এটা কি অলওয়েজ এইভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্টের মতো কি ফিক্সড ইন নেচার, এটা কি সবসময় এইভাবেই লিখতে হবে, বাকিগুলোকে কি ডাইরেকশন লিখবো, তারপর ডাইরেকশন 2 লিখবো, তারপর ম্যানার 1 2 লিখবো, তারপর প্লেস লিখবো, তারপর টাইম লিখবো, তারপর রিজন লিখবো? না, এটার ক্ষেত্রে এই যে ব্ল্যাক এর মধ্যে যতটুকু আছে এতটুকু আপনি আপনার সেন্টেন্সের সৌন্দর্য অনুযায়ী আপনি এটাকে আকপিস করে লিখতে পারবেন, অর্থাৎ এইটা ঠিক রেখে এইটার আকপিস করে, যেমন টাইম, এখানে টাইমটা ছিল, এই টাইমটাকে এখানে সামনে লেখা হয়েছে, অর্থাৎ আমি একটু মিশাই দিই, এতটুকু আমাদের ছিল। আমি আরেকবার লিখি, এখানে লেখার পরে আমি বলতে চাচ্ছি যে আপনার যদি টাইমটা আছে, দেখবেন যে আইএলটিএস এর বইগুলোতে ম্যাক্সিমাম টাইম কি সেন্টেন্সের শুরুতেই লেখা হয়, এটা লিখতে পারেন কমা দিয়ে, তারপর সেন্টেন্স লিখবেন, সাবজেক্ট লিখবেন, ভার্ব লিখবেন, লিখতে পারেন। আপনি হাজরত স্যার এখানে ডাইরেকশন দিলাম, তারপরে কি ডাইরেকশন 2 দেওয়া লাগবে? না, দরকার নাই, আপনি ইচ্ছা করলে এরপরেও লিখতে পারেন। রিজন কি এখানে লিখবো? না, আপনি ইচ্ছা করলে আগেও লিখতে পারেন। ম্যানার কি স্যার এখানে রাখবো নাকি কি করবো? আপনার ইচ্ছা মতন আপনি খেলতে পারবেন। দ্যাট মিনস এতটুকু আপনার ফ্লেক্সিবিলিটি আছে, আপনি এটাকে একটু নড়াচড়া করে লিখতে পারবেন সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। মেন উদ্দেশ্য হচ্ছে সেন্টেন্সকে সৌন্দর্য বর্ধন করার জন্য আপনারা এগুলোকে একটু চেঞ্জ করে লিখতে পারবেন। এখন আমরা যাই হচ্ছে বোঝার জন্য। আসলে এইখানে সেন্টেন্সে এখন থেকে যদি আপনারা সেন্টেন্স বুঝতে চান, লিখতে চান, তাহলে এগুলো ম্যাক্সিমাম দেখবেন যে একটা ফ্রেজ আকারে সেন্টেন্সের ভিতরে বসবে, মানে এগুলো যেহেতু বড় বড় সেন্টেন্স স্ট্রাকচার হবে, সুতরাং এগুলো ফ্রেজ আকারে বসবে। ফ্রেজ কি কার কার মনে আছে বা কে কে জানেন, আর কে কে জানেন না ফ্রেজ কাকে বলে? ফ্রেজ জানেন নাকি? ফ্রেজ পড়ছি অনেক আগে, ভুলে গেছি। স্যার ফ্রেজ হচ্ছে এক বা একাধিক মানে অর্থবোধ ওয়ার্ড একত্রিত হয়ে একটা পূর্ণাঙ্গ ভাব প্রকাশ করবে। আর ক্লজ হচ্ছে আপনার দুইটা ওয়ার্ড মানে মিলে একটা অর্থ প্রকাশ করবে। হ্যাঁ, কি করবে? মানে দুইটা সেন্টেন্স মিলে যেটা একটা মানে দুইটা সেন্টেন্স মিলে একটা অর্থপূর্ণাঙ্গ জি অর্থপূর্ণ ভাব প্রকাশ করবে, এটা অর্থপূর্ণ ভাব হবে, সেটাই হচ্ছে আপনার ফ্রেজ। আর ক্লজ হচ্ছে আপনার দুইটা ওয়ার্ড সংযুক্ত করবে, মানে একটা করে একটা ভাব প্রকাশ করবে। তৌফিক ইলাহি, আপনি আমার ক্লাস করছেন না আগে? জি স্যার, আমি পুরাতন স্টুডেন্ট আপনার। তো আপনি এটা কি উল্টা পাল্টা বললেন? এটা কোথা থেকে শিখছেন? কে শেখালো আপনারা? আমি শিখাইছি না? তাহলে স্যার মানে আমি কি উল্টে পাল্টা বলে ফেললাম স্যার? হ্যাঁ, পুরো তো এটা আপনি একবারে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছেন ডিম ভাজি। আর কেউ আছে পুরাতন স্টুডেন্ট এখানে? আপনি কি বললেন? আমার তো লেখাপড়া করার তো ভুল হয় নাই, মানে ঠিক হয় নাই। আচ্ছা, যারা অন্য দেখেন, তাহলে আমরা শিখাইছি ভুল, আপনি দেখেন অন্য স্টুডেন্টরা কিন্তু ভালো পারবে। কে বলতে চান? প্রেস ক্লোজ। স্যার ফেস তো মূলত স্যার এটা বুঝি আমরা যে দুই বা ততোধিক শব্দ থাকবে স্যার। একজন এখানে একজন এই যে দুই বা ততোধিক শব্দ থাকবে, সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা থাকবে না, আর ক্লজে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা থাকবে অবশ্যই। থাকবে। ভেরি গুড, দেখছেন? স্যার আমিও তো এটাই বললাম মনে হয় নাকি, মানে না, আপনি তো সেটা বলে ফেলেছেন, কিন্তু একটু বেশি অ্যাডভান্স লেভেলেরটা নিয়ে এসছেন, আবার ওই খিচুড়ির মধ্যে নিয়ে এসছেন, তার জন্য এটা। তাহলে কি আমাকে আবার বলতে হবে, নাকি আপনারা সবাই জানেন যারা চুপ করে আছেন? একটু বলে দেন স্যার প্লিজ স্যার আবার। হ্যাঁ, বলতে হবে না, শিখাই তো মনে থাকছে না কারো, শিখে আসলে লাভ হয় না, কেউ প্র্যাকটিস করেন মনে রাখতে পারে না। স্যার মূলত স্যার ফেসটা হয় যেমন স্যার হচ্ছে
10 রেড অ্যাপেল, আপনাদের এটা যখন হচ্ছে একটা ফ্রেজ। পুরাতন স্টুডেন্ট যারা দু একজন আছেন তাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম, যখন আপনাদের পার্টস অফ স্পিচ পড়েছিলেন তখন বলেছিলাম যে কনজাংশনের কাজ কি, কনজাংশন কি করে, কনজাংশনের কাজ কি, এটা যখন বলতে গিয়েছিলাম তখন আপনাদেরকে আমি বলেছিলাম কনজাংশন তিনটা জিনিসকে কানেক্ট করে। পার্টস অফ স্পিচের একটা পার্ট ছিল কি, কনজাংশন ছিল না? তাহলে কনজাংশনের কাজ হলো তিনটা জিনিসকে যুক্ত করা বলেছিলাম, সেগুলোকে বলেছিলাম যে ওয়ার্ড, যেগুলো হচ্ছে তারপরে ফ্রেজ, ক্লোজ, এভাবে বুঝিয়েছিলাম। তো যাই হোক, আপনাদের এখন যেটা শিখতে হবে সেটি হচ্ছে ফ্রেজের একটু ব্যবহারটা শিখতে হবে। ফ্রেজ যদি না শিখেন, ফ্রেজ যদি না বানাইতে পারেন, তাহলে আপনারা যেটা করতে পারবেন না, বড় বড় সেন্টেন্সটা লিখতে পারবেন না বা বলতেও পারবেন না, এটা সমস্যা হয়ে যায়। তো আসলে কি শিখতেই হবে আমাদের? চলেন না শিখেই কি আমরা শিখতে পারবো না, সেটাতে যাই। যেহেতু আপনারা মনে রাখতে পারেন না, শিখে কোনো লাভ নাই, আপনাদেরকে অন্য কিছু শিখাইতে হবে। মানে যেটা আগে ছোটকাল থেকে শিখে আসছেন, এই বাংলা থেকে ইংরেজি, এটা মানে সবচেয়ে ভালো পদ্ধতি হতে পারে, তাই না? যে রহিম বাজারে যায়, কি, রহিম সব সময় তার বন্ধুকে লাইব্রেরি থেকে একটি বই সাবধানে তার বোনের সাথে বিকেল 5টায় বাড়িতে পড়াশোনার জন্য দেয়। এই ধরনের সেন্টেন্স শেখানোটাই সবচেয়ে ভালো ইংরেজি করা। এগুলো শিখায়, কি বলেন? সিম্পল সেন্টেন্স কিভাবে লিখতে হয়, সিম্পল সেন্টেন্স কিভাবে লিখতে হয়, বড় বড় সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স বাট বড় বড় সেন্টেন্স। বুঝতে পারতেছি না আসলে আপনাদের কিভাবে শিখাইলে আপনারা শিখবেন। প্র্যাকটিস না যদি করেন ভাই, আপনারা শুধুই আমাদেরকে কষ্ট দেওয়া হইতেছে, আপনারা শুধু ভুলে যাইতেছেন। আমার স্যার আছেন নাকি ক্লাসে? আমার বাংলা মিডিয়ামে স্যার স্যার না একজন, কামরুল স্যার নাকি যেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার নেট একটু সমস্যায় পড়তেছে স্যার, কেটে কেটে আসতেছে স্যার। আর আপনি যদি নেটের সমস্যা নিয়ে থাকেন তাহলে আমরা কখন শিখবো? আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। কিভাবে শিখালে শিখা যাবে বলেন তো, মানে বুদ্ধি খুঁজে পাইতেছি না। আজকে একবার লাস্ট শিখাই দেই, মন খারাপ করে লাভ নাই, ভুলে যাবেন, আবার শিখাইতে হবে মনে হচ্ছে। আজকে কিন্তু শেষ, যদি মনে না রাখতে পারেন আর শিখাবো না কোনোদিন। এই যে প্রেস, ক্লোজ, এগুলো শিখাইছিলাম কি, যেটা সেটা দিয়ে বলি, সহজ জিনিসটা দিয়ে শিখাই। এটা কি ভাই? নাউন। নাউন, একটা ওয়ার্ড না? হুম। এটাকে বলা হয় একটা ওয়ার্ড, WORD। আচ্ছা, ওয়ার্ডের সাথে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হয়, তার একটা মিনিং যদি থাকে, এখন আপনি ABCD তে আপনি আর একটা কিছু লিখলেন যার কোনো মানে নাই, তাহলে সেটা কি ওয়ার্ড আমরা সাধারণত বলতে পারি না, সেটাকে আমরা প্রপার নাউন বলতে পারি, হয়তো কোনো যদি নাম প্রকাশ করে সেক্ষেত্রে। আর যদি কোনো অর্থই না দেয়, কারণ নামও যদি না প্রকাশ করতে চান সেটা দিয়ে, তার আর কোনো ভ্যালুই নাই। তার মানে একটা ওয়ার্ডের একটা ভ্যালু থাকে। কি হোয়াটসঅ্যাপে দিছি না? মিউট করেন, মিউট করে কথা বলেন। আচ্ছা, কি অবস্থা? দেখছেন আচ্ছা, কে এটা করতেছে? সাজ্জাদ খান। তো যেভাবে হোক রেজাল্ট দিয়ে গেছে আর কি। সাজ্জাদ খানকে ক্লাস থেকে বের করে দিতে হবে। আর এটা কি বের হচ্ছে বারবার? ওকে, তাহলে আমরা সিঙ্গেল ওয়ার্ড গুলোকে কি বলবো, সেটাকে একটা ওয়ার্ডই বলবো, তাই না? আমার সাথে একটু হ্যাঁ কে হ্যাঁ, না কে না বলেন, তাহলে একটু দ্রুত হবে। জি স্যার। আর যদি বলি এ ম্যাঙ্গো, তাহলে এটাকে বলা নির্দিষ্ট হবে করা হলো একটি ম্যাঙ্গো। একটা ম্যাঙ্গো। তার মানে আমি যখন দুইটা ওয়ার্ডে রূপান্তর করেছি এবং একটা অর্থ দিয়েছে, এটাকে বলবো হচ্ছে কি, Yes. এটা কি বলবো, হলো স্যার ফ্রেজ বলবো স্যার। তাহলে এই সিম্পল জিনিসটা যদি বুঝতে পারি
যে একাধিক শব্দ মিলে অর্থ যদি একটা দেয় সেটাকে বলবো হচ্ছে ফ্রেজ। একাধিক শব্দ মিলে যদি একটা অর্থ দেয়, একটা আইডিয়া যদি প্রকাশ করায়, তাহলে সেটাকে বলবো হচ্ছে ফ্রেজ। ঠিক আছে, এখন এই ফ্রেজটাকে আপনি আস্তে 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 বড় করতে পারেন। কিভাবে করতে পারেন? এভাবে একটু বড় করলেন, অর্থ যেন চেঞ্জ না হয়, মানে উল্টাপাল্টা না হয়। তাহলে এখন কি হলো? একটা পাকা আম নাকি? জি মানে পাকা না? জি স্যার। আচ্ছা, কনফার্ম রাজশাহী। হ্যাঁ, এখন আরেকটু বড় হলো, ওয়ার্ডটা আস্তে আস্তে বড় হচ্ছে। অর্থটা কি হচ্ছে? ইয়েলো রাইপ ম্যাঙ্গো। তার মানে এখানে একটা হলুদ পাকা আম বিভিন্ন হয়, যেমন আপনি ন্যাংরা খেতে চান, অথবা আপনি আমরুপালি খেতে চান, অম্ররূপালি যেটা বলে আর কি, সেটা যদি খেতে চান, তাহলে সেটা আবার গ্রিন ইয়েলো পুরোপুরি হয় না। তাহলে আপনি এইভাবে আপনারা ফ্রেশ করলেন, একে বলা হচ্ছে ফ্রেশ। দেখেন কতগুলো শব্দ মিলে একটা অর্থ দিয়েছে। যদি অর্থ না দেয়, আমি রিড বললাম, এ ইয়েলো রাইপ ম্যাঙ্গো রিড, এটা অর্থ করেন তো ভাই একজন। অর্থ করা যায়? পড়া অর্থ হয় না স্যার আসলে। এইটাকে বলা হচ্ছে অর্থহীন জিনিস কোনো কিছু না, নাথিং। তার মানে এটা একটা ফ্রেজ হয় নাই। ফ্রেজ হয়েছিল কতদূর পর্যন্ত? এই পর্যন্ত। ঠিক আছে, আমি তো এটাই বলার চেষ্টা করছিলাম। মানে আমরা এখন কি স্যার এ দিয়ে লিখতেই হবে? ডি দিয়ে লিখতে পারেন, অর্থাৎ আপনি ডিটারমিনার বলতে পারেন নাকি, হ্যাঁ, সাম বলতে পারেন, ফিউ বলতে পারেন, বা যাই হোক, এটা নিয়ে বিষয় না। বিষয়টা হচ্ছে যে এটার একটা অর্থ থাকবে। এখন কথা হচ্ছে আরেকটু যাই, তাহলে ক্লোজ কাকে বলে? ক্লোজ কাকে বলে? এমন দুইটা সেন্টেন্স যে দুটো সেন্টেন্সের ভিতরে একটা সাবজেক্ট একটা ভার্ব এবং অপরটিতে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতে হবে, এটা হচ্ছে ক্লোজ। পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকতে হবে স্যার, মানে একটা ওইটা আপনি যেটা বলতেছেন কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের কথা বলতেছেন। ক্লোজ হলো একটা পূর্ণাঙ্গ সিম্পল সেন্টেন্সকে একটা ক্লোজ। ও সরি হ্যাঁ 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 ঠিক আছে স্যার। একটা সেন্টেন্সে একটা সিম্পল সেন্টেন্সকেই একটা ক্লোজ বলে। আর আপনি যেটা বলতেছেন কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সে স্ট্রাকচার বলতেছেন, ওটা না। তাহলে এটা ক্লোজ হতে গেলে পারে এইটার পূর্ণাঙ্গ একটা অর্থ থাকতে হবে। অর্থটা কি? আই অ্যাট হইতে পারে, আই বট হইতে পারে, আমি কিনেছিলাম, শেষ করে দিলাম। এখন একটা কি হলো? ক্লোজ হলো। তার মানে আজকে যদি সংক্ষিপ্ত এত বাংলা সংজ্ঞা যদি না পড়ে এভাবে মনে রাখতে পারেন, ক্লোজ হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স যেটি একটি আইডিয়াকে সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়েছে, সেটি হচ্ছে ক্লোজ। আর ফ্রেজ হচ্ছে তার সাথে ছোট যেটা, অর্থাৎ এইটারও একটা অর্থ আছে কিন্তু তার সাবজেক্ট ও ভার্ব থাকবে না, সেটা হচ্ছে নাম হচ্ছে ফ্রেজ। ফ্রেজে কি থাকে না? সাবজেক্ট ও ভার্ব থাকে না। অর্থাৎ আপনি এটা যদি এখানে দিতে চান তাহলে এটাও আবার ক্লোজ হয়ে যাবে, তখন ফ্রেজ বলতে পারবেন না, এই জন্য এটা কাটা। অর্থাৎ ফ্রেজের একটা অর্থ থাকবে কিন্তু সাবজেক্ট ও ভার্ব থাকবে না। তাহলে এতটুকু লিখতে পারেন, এটাই থাকবে। আর ওয়ার্ড কোনটা? এটা সিঙ্গেল একটা ওয়ার্ড, অর্থবোধক ওয়ার্ড, সেটাকে বলা হবে আমাদের ওয়ার্ড। আমি আপনাদের কনজাংশন শিখিয়েছিলাম, এই জন্য আপনাদের মাথার মধ্যে ওই জিনিসটা খেলতেছে যে দুটা ওয়ার্ড যুক্ত করা, দুটা ফ্রেজ যুক্ত করা, দুটা ক্লোজ যুক্ত করা। এটা তো কনজাংশন পড়াচ্ছি না, এটা সিম্পল সেন্টেন্স শেখাচ্ছে। তাহলে একটা সেন্টেন্স আমরা ছোট বাচ্চাদের বলি আম খাবা, আম, ম্যাঙ্গো, শুধু ম্যাঙ্গো ম্যাঙ্গো বলতে থাকি। আরেকটু যখন বড় হয়েছে তাকে বলবে তুমি কিছু আম খাবা, তুমি কি দুইটা খাবা, এবার বলছি। তারপরে বলছে যে হ্যাঁ আমি এতগুলোই খাবো, আমাকে একটা দিলে হবে না, দুইটা দাও, পাঁচটা দাও। যাই হোক,
তাহলে এতটুকু আপনাদের আজকে থেকে যারা মানে ফ্রেজ এবং ক্লোজ বোঝেন না, আমার মনে হয় এতটুকু জিনিস দিয়ে ক্লিয়ার হতে পেরেছেন। কে কে ক্লিয়ার হতে পারেননি আমাকে একটু যদি বলেন। যদি ক্লিয়ার না হন তাহলে একটু বলে তাহলে আমরা চলে যাব হচ্ছে বাকি অংশটুকুতে। আর যদি বুঝে থাকেন তাহলে আর কোনো মন থাকবে। এখন আপনাদের যেটা বুঝতে হবে এখন থেকে, এইটি আপনাদেরকে কমপ্লিটলি বুঝতে হবে। যারা আজ থেকে এইটা বুঝবেন না তারা বড় বড় সেন্টেন্সও লিখতে পারবেন না, বলতেও পারবেন না, লিখতেও পারবেন না, গ্যারান্টি। তাহলে এখন গুরুত্বপূর্ণ কি? আচ্ছা, আরেকটা জিনিস মজার দেখেন, মজার একটা জিনিস দেখেন, এটা তো একটা কমপ্লিট আইডিয়া। এটা একটু অর্থ করেন তো ভাই, যে কোনো একজন একটা জিনিস বুঝাই দেই, সুন্দর জিনিস বুঝাই দেই। এই ক্লোজের অর্থটা পড়েন। আমি কিছু পাকা আম খেয়েছিলাম। হলুদ পাকা আম খেয়েছিলাম, তাই না? হলুদ পাকা আম খেয়েছিলাম। আর এই যে একটা কথা আপনি কমপ্লিটলি বললেন যে খেয়ে ফেলেছিলাম, আর এইটা দ্বারা কি বোঝাচ্ছে? কিছু হলুদ পাকা আম। এটা কি খেয়ে ফেলেছেন? না না স্যার। নাকি কিনেছেন? স্যার এখানে অর্থে বোঝাচ্ছে না, শুধু বলতেছে কিছু পাকা আম, মানে নির্দিষ্ট আছে স্যার, এটা বোঝাচ্ছে এটা আম আছে, বস্তু বোঝাচ্ছে আম আছে বোঝাচ্ছে না। আমি যেটা আপনাকে ধরার চেষ্টা করতেছি, আপনাদের যে সেন্সটাতে দিতে চাচ্ছি আপনার ব্রেনের ভিতরে, সেটা একটু বোঝার চেষ্টা করেন। যে এইটা হলো, এটাকে আপনি বলতে পারেন হচ্ছে কাদা, এটাকে বলতে পারেন একটা ব্রিক্স তৈরি করা হলো, এটাকে বিল্ডিং তৈরি করা হলো। তার মানে আপনি যদি সাহিত্যিকের মতো বসে থাকেন পদ্মার পাড়ে, রবীন্দ্রনাথের কলমটা নিয়ে যদি একটু বসেন, বসে যদি আপনাকে কিছু কাগজ কলম দেওয়া হয়, আপনারা কি কি করতে পারবেন? আমকে দিয়ে এখন এই মুহূর্তে অনেক কিছু আপনার চিন্তা ভাবনা করার আছে। আম গিফট করতে পারেন, খাইতে পারেন, কুচি কুচি করে কাটে কিছু করতে পারেন, আবার 1টা 10টা 20টা 100টা বলতে পারেন। কিন্তু এইখানে কিছু বলার দেখেন, ওটা এটা মানে একদম ফুললি র অবস্থায় আছে এই একটা জিনিস, কিন্তু ওটা চাইতে একটু এটা একটু কিন্তু হার্ড, মানে আরেকটা জিনিস আইডিয়া কিন্তু প্রকাশ করতেছে। আপনি এটাকে এটার মধ্যে খেলতে পারবেন না, মানে এটাকে একটু বেশি একটু হার্ড করা হলো না? এগুলো কিন্তু স্যার কাঁচা আম, আপনি এটাকে কাঁচা আম বলতে পারতেন, অথবা আদা পাকা বলতে পারতেন, মানে অনেক কিছু বলতে পারতেন। মানে আপনার কলম তখন রবীন্দ্রনাথের ডাবল কলমের মতো হয়ে যেত, মানে হবে। এখন আপনি এইভাবে চিন্তা ভাবনা করতে পারবেন, অসংখ্য কিছু ভাবার এখন সুযোগ আছে। কিন্তু ওটার চাইতে এটাতে একটু কমে গেছে না এতটুকু বলার ক্ষেত্রে? আপনি এখন কাঁচা বলতে পারবেন না, বা আপনি ওই গ্রিন বলতে পারবেন না, মানে অনেক কিছুই বলতে পারবেন না। কারণ কি? আমরা জিনিসগুলোকে ছোট করে ফেলেছি। ওর এটা নিয়েও তারপর আমরা অনেক কিছু বলতে পারতেছি। দেখেন এখানে আমরা এটা কিনতে পারি, গিফট করতে পারি, হয়তো এগুলো পোকা ধরা ছিল, অথবা এগুলো বেশি নরম ছিল, অনেক কিছু এখন বলতে পারি। বাট এটার সাথে আরো সলিড হয়ে গেছে এই সেন্টেন্সটাতে এসে, ক্লোজে এসে। দেখেন যে এখানে আপনি কাউকে গিফট করার সুযোগ নাই, পচা বলারও সুযোগ নাই, আপনি এগুলোকে এখন খেয়ে ফেলেছেন, এটাই বলেছেন। আপনার আইডিয়াটা এইভাবে প্রকাশ করেছেন। তার মানে কি? মানে একটা ক্লোজ হচ্ছে কমপ্লিটলি থট, চিন্তা, আইডিয়াকে প্রকাশ করা। এটা প্রকাশ করার আগে আপনি এটাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছুই করতে পারেন। ফ্রেজের কাজগুলো হচ্ছে এইরকম, ওয়ার্ডের কাজ আরো বিশদ। আপনি কি ধরতে পারতেছেন আমার কথাটা, নাকি জটিল হয়ে গেছে? বেশি কথা না স্যার, জটিল হচ্ছে না, ধরতে পারতেছি স্যার। ওকে ফাইন, লেটস গো। তাহলে এখন থেকে আপনাদেরকে আমরা যেটা টার্গেট, সেটা আমরা কি করতে যাচ্ছি? আসলে ক্লোজ করতে যাচ্ছি, ক্লোজ পড়তে যাচ্ছে, লিখতে যাচ্ছে। কিন্তু আমি বলতেছি যে এইটা আপনাদের এখন জরুরি, এটা তো সবসময় থাকবেই। তাহলে এটা নিয়ে আমার আজ থেকে মাথা ব্যথা না, আমাদের এখানে মাথা ব্যথা হচ্ছে সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমার যেটা লাগবে তার নাম হচ্ছে ফ্রেজ। ওকে, এটা যদি এখন মাথার মধ্যে নিতে পারেন, আপনাদের এই যে পরের লাইনগুলোতে আপনাদের যাত্রা শুভ হবে। তাহলে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে এই স্ট্রাকচারটা শিখেছি, এগুলোর একটু বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে আসি। সেটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ডাইরেকশন 1 2, ম্যানার বলেছি, প্লেস বলেছি, টাইম বলেছি, রিজন বলেছি। চলেন
কিভাবে হয়। ফার্স্ট সেন্টেন্সটাতে আমি যেটা বলে আপনাদের চেষ্টা করেছি যে এতটুকু ফিক্স রেখে বাকিটুকু আপনারা আপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এলোমেলো করে লেখার সুযোগ আছে। এখন চলেন আমরা এখন যেটা করব, আপনাদের একটু আগে ধরার চেষ্টা করেন। কি কি ধরার চেষ্টা করবেন? সেন্টেন্স ধরার চেষ্টা করেন এবং ফ্রেজ আকারে ধরার চেষ্টা করেন। দেখেন এখানে সাবজেক্টটাতে লেখা হয়েছে, এই সাবজেক্ট সেন্টেন্সটা একটু পড়েন তো একজন কেউ, আমি একটু পড়ে শোনাই আপনাদের। She often goes to the library with her sister from her house in the evening by walking because she loves reading at the corner every Sunday. এতটুকু সেন্টেন্স ছিল, এটিকে ভাঙিয়ে ফেলা হয়েছে যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা ডাইরেকশন ছিল একটু বোঝার চেষ্টা করি চলেন। সাবজেক্ট ছিল এখানে she, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ছিল often, সে প্রায় যেত, goes to the library, কোথায় যাচ্ছে? তাহলে আমরা সাবজেক্ট পেলাম she, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পেলাম often, প্রায় যায়, ভার্ব পেলাম হচ্ছে goes, এখানে ছিল goes, এবং এখানে বলা হচ্ছে অবজেক্ট ওয়ান হচ্ছে her friend to the library, ঠিক আছে? তাহলে ওয়ান এবং টু দুইটা এখানে আমরা to the library with her sister, এটি দুইটা আমরা কি পেলাম? অবজেক্ট পেলাম। কোথা থেকে যাচ্ছে? from her house, এটা হচ্ছে ডাইরেকশন ওয়ান। এই যে from প্রিপজিশন ব্যবহার করে তার বাড়ি থেকে গিয়েছে, তাহলে from her house, এবং এখানে বলা হয়েছে to the evening, কোথায় গেছে? সন্ধ্যা, ইভিনিং কই আছে নাকি? ইন দ্য ইভিনিং, টু দ্য ইভিনিং, আমি পড়তে ভুল করছি। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাতে। তারপরে এটা ইন দ্য ইভিনিং হয়, ডিরেকশন এখানে হয় না, এখানে মনে হয় একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে টাইম প্রিপজিশন, ম্যানার, এখানে তথ্যটা ভুল আছে। এখানে এই যে 2-1 কে নিয়েছে তো যেটা মাথা এখানে খারাপ হয়ে গেছে। এখানে একটা ইভিনিং টাইম আছে, এই জন্য আরেকটা টাইমকে নেওয়া হয়। এটা হলো ম্যানার মধ্যে পারেন, আমরা আপাতত টাইমের ভিতরে রাখি। হ্যাঁ, ওকে। তারপরে দেখেন হচ্ছে এইটা কোন দিকে যাচ্ছে, এইটা আমরা এখানে নিয়ে আসতে পারি, টু দ্য লাইব্রেরি। ডাইরেকশনের পাশাপাশি এটা অবজেক্টও কিন্তু, হ্যাঁ, ইনডাইরেক্ট অবজেক্ট। তারপরে হচ্ছে বা কিভাবে যাচ্ছে? ম্যানার বাই ওয়াকিং, মানে হেঁটে হেঁটে, যেগুলো আপনারা ওই একটু বললাম যে লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, গাড়ি, কার, বাস, ট্রাক, বিভিন্ন ধরনের যে মাধ্যমগুলো আমরা ব্যবহার করব সেটাকে বলা হবে ম্যানার। এখানেও একটা ম্যানার হচ্ছে উইথ হার সিস্টার, এটাও একটা ম্যানার। তারপরে এট দ্য কর্নার, এটা প্লেস, কি ফর প্লেস। এভরি সানডে, এটা সময়। ইন দ্য ইভিনিং, সেটাও একটা সময়। এখানে আরো একটা জিনিস আছে হচ্ছে রিজন, রিজনের সহ কিন্তু একটা সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স আপনাদের বলতে হবে। হ্যাঁ, বিকজ শি লাভস রিডিং। তাহলে এই ধরনের জিনিসগুলোকে আপনাদের যদি লিখতে এবং বলতে যেতে চান, তাহলে আপনাদেরকে যেটা বুঝতে হবে সেটি হলো আইডেন্টিফাই করে নিয়ে আপনাদের ফ্রেজগুলো বোঝার চেষ্টা করতে হবে, তাহলে আপনাদের ইজিয়ার হবে। রিডিং এ গিয়ে দেখবেন যে অনেক বড় বড় লেখা সহজে আপনারা বুঝে উঠতে পারতেছেন না, তার কারণ হচ্ছে এইরকম একটা বিষয়গুলো থাকে। এখন আপনাদের কাজ হচ্ছে পরের সেন্টেন্সটা একটু যাই, সেখানে গিয়ে আমরা একটু দেখার চেষ্টা করবো যে আপনারা এখন বুঝে উঠতে পারতেছেন কিনা। এতটুকু আমি শো করলাম। বলেন দেখি, কেউ কি সবাই পার্টস অফ স্পিচ চিনতে পারেন? সবাই পার্টস অফ স্পিচ এটা কি বলেন তো? ইভিনিং, সরি, এভরি স্যাটারডে ইভিনিং, কি বলতে পারবেন? এখানে তো এভরি স্যাটারডে ইভিনিং, এটা টাইম বোঝাইতেছে। টাইম বোঝাচ্ছে, আমরা বুঝতেছি যে এটা টাইম বোঝাচ্ছে, বাট এভরিটা কি, স্যাটারডেটা কি, ইভিনিংটা কি?
কি অলওয়েজ কি পার্টস অফ স্পিচ She's a noun. Saturday noun. স্যাটারডে Noun, sir. দেখেন নাউন ঠিক আছে, কিন্তু এটা হলো নাউন অ্যাডজেক্টিভ হয়ে আছে। হ্যাঁ, এভরিটাও অ্যাডজেক্টিভ হয়ে আছে, স্যাটারডেটাও অ্যাডজেক্টিভ হয়ে আছে, ইভিনিংটা এখানে হয়ে আছে নাউন। বুঝতে পেরেছেন? এটা নাউন ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে কি হয়ে আছে, এই Adjective হয়ে আছে। নাউনকে মডিফাই করছে স্যাটারডে ইভিনিং। সুতরাং এখন সে নাউনের মুডে নাই। তারপরে Evening, sir. সন্ধ্যা। এটা নাউন হয়ে আছে। তারপর সেটা স্যার নাউন স্যার, মানে সাবজেক্ট এখানে প্রোনাউন। pronoun. জি স্যার। অলওয়েজ অ্যাডভার্ব অ্যাডভার্ব, ফাইন। তারপরে Verb. তারপরে আর pronoun, Pronoun. তারপরে ফেভারিট Adjective. অ্যাডজেক্টিভ, ভেরি গুড। এটা Sonto verb. হ্যাঁ নাউন নাউন নাউন, ভেরি গুড। এটা না, adjective, adverb. adjective, অ্যাডজেক্টিভ Adverb. এটা অ্যাডভার্ব, Beautifully adverb. এটা অ্যাডভার্ব, Preposition. প্রিপজিশন, এটা প্রিপজিশন নাউন, এটা adjective, নাউন স্যার, নাউন 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 স্যার, নাউন, ভেরি গুড। এটা Preposition. ফ্রম, প্রিপজিশন, Pronoun. প্রোনাউন, নাউন হার্ড নাউন, নাউন এটা প্রিপজিশন Preposition. শিওর, না স্যার, conjunction. উইথ প্রিপজিশন, কনজাংশন কনজাংশন, শিওর। জি স্যার একটু চিন্তা করে দেখান তো, অন্য কিছু মনে হবে। এন্ড তারপরে With preposition. প্রিপজিশন Are pronoun. প্রোনাউন তারপরে একটা, নাউন ফ্রেন্ডস নাউন তারপরে একটা লোকাল পার্ক, এট দ্য লোকাল পার্ক ওইটাও নাউন তারপরে একটা টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড পুরো বিশ্বে এটাও নাউন তারপরটা বিকজ ইট Yes, correct. স্যার এটা বিকজ কনজাংশন কনজাংশন, কনজাংশন ভেরি গুড। তারপরে ইট প্রিপজিশন হুম, না Position. ইহা প্রোনাউন হ্যাঁ, তারপরে ব্রিংস আনা মানে ভার্ব ভার্ব, তারপরে হার অ্যাডভার্ব হার প্রোনাউন হার প্রোনাউন প্রোনাউন Her pronoun joy verb হার তারপরে জয় and connects verb. কানেক্ট তারপরে Her pronoun with Pronoun. preposition. প্রিপজিশন হার প্রোনাউন ফ্রেন্ডস নাউন আচ্ছা, তারপরে তারপর তার নাই স্যার তারপর আর নাই না, তারপর নাই। ওকে, আসলে এগুলো কেন পড়তে হচ্ছে এটা কি বলবেন? মানে আপনারা কে চিনতে পারতেছেন না, একটু হ্যান্ড রেজ করেন তো। এই ক্লাসটা সবার জন্য বেনিফিট করতে হবে, বোঝেন সবার জন্য একটু সুইটেবল করতে হবে। কে কে বুঝতে পারলেন না, মানে কারা কারা চিনতে পারলেন না? আপনারা যদি যারা দুর্বল আছেন তারা যে পরে কি বলেন, স্যার ভালোরা তো আগে কথা বলে,
আমরা তো পারি না, আমাদের সমস্যা হয়, এটা সবসময় এই অভিযোগটা থাকে। এখন কথা হলো যে আপনাদের এই অভিযোগটার জন্য আমি একটু মাঝে সাঝে আপনাদেরকে একটু কষ্ট দেই, হ্যান্ড রেজ করতে বলি, কথা বলতে বলি। আপনাদের সেই সময়টাতে বলতে হবে। ওই সময়টাও যদি আপনারা চুপ করে থাকেন তাহলে কখন আমি আপনাদেরকে শিখাইতে পারবো? একজন উঠিয়েছেন। আর আর কেউ আছেন যে বুঝতে পারেন নাই? আমরা কি এখন এই সেন্টেন্স পড়ে যেগুলো আমরা ধরার চেষ্টা করেছি তার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি সবাই আপনারা যারা হ্যান্ড রেজ করেছিলেন তারা কি পড়েছিলেন? স্যার এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। হ্যাঁ, এটা কি দেয়ার আর ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। আচ্ছা, হ্যাঁ, আপনারা যারা হ্যান্ড রেজ করছেন আপনারা কি পার্টস অফ স্পিচ পড়েছিলেন? একটু কথা না বললে তো আমি আপনাদের ক্লাস করাতে পারবো না। জি স্যার, পার্টস অফ স্পিচ পড়েছি স্যার, পড়ছি স্যার, পড়ছি। সঠিকভাবে ধরতে পারি নাই স্যার। তাহলে পড়ে ভুলে গেলে তো হবে না স্যার। আবার অনেক ওয়ার্ড আছে সেম ওয়ার্ড দা ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। হ্যাঁ, পড়ে যদি আপনি ভুলে যান তাহলে আর কোনো বুদ্ধি নেই, আবার পড়তে হবে এগেইন এন্ড এগেইন যতক্ষণ পর্যন্ত চিনতে না পারতেছেন। আর এখন যদি চিনতে না পারেন লিখবেন কখন ভাই? স্যার পিবিসি আমরা ফ্যাডি যেগুলো করেন না এগুলো স্যার শর্ট ফর্ম ছিল স্যার, এটা তো লং স্যার, অনেক স্যার। লং। পিবিসি ফ্যাডি, হ্যাঁ পিবিসি ফ্যাডি একটা পদ্ধতি আছে না? হ্যাঁ, ওটাতে মনে রাখলে তো হয়ে যায়। আচ্ছা, ওটা আমরা পড়িনি তো, আমরা জানি না। হ্যাঁ, তো আমরা একটু বিশদ আকারে পড়েছি। বিশদ আকারে, জি স্যার। তো বিশদ আকারে আমরা এটা পড়েছিলাম যে আপনাদেরকে বিশেষ করে এখানে যেমন আপনাদের প্রোনাউন বলেছিলাম 90টা পড়বেন, এগুলো অর্থ সবই জানেন। যেমন এখানে শি ছিল, হার ছিল, তারপরে এখানে এই যে ইন, তাই না? এই জিনিসগুলো তো একটু মিউট করেন, এভরিওয়ান মিউট করেন। তো এই জিনিসগুলো আপনাদেরকে আগে থেকেই বলা ছিল যে এই জিনিসগুলো ছোট করে ফেলতে হবে। পড়ে না পড়ে যদি ছোট করেন তাহলে কিন্তু আপনার সবসময় এরকম সেন্টেন্স গুলোতে গিয়ে লিখতেও পারবেন না, বলতেও পারবেন না, বিলিভ মি। আর আজকের ক্লাসে যদি আপনারা এটা ধরতে না পারেন যে কোনটাকে আমরা ফ্রেজ বললাম এখনই আর ক্লোজ বললাম, তাহলে তো আপনাদের ইংরেজি শেখা কষ্টদায়ক হয়ে যাবে। শুধু ক্লাসে বসে থেকে সময় নষ্ট করাই হবে, আর কিছু আর হবে না। তার মানে প্রত্যেকটা ক্লাসের পরে যদি কেউ এগেন আর এগেন প্র্যাকটিস না করেন আর হোমওয়ার্ক গুলো না করেন তাহলে আপনাদের আর কিছু হবে না। কারণ কি ভাই 3 মাস সময় খুব বেশি না। গ্রামার একদিনে যেগুলো আমি করাই সেগুলো আপনাদেরকে 15 দিন থেকে 20 দিনে পড়াইলে তারপর আপনার কমপ্লিট হওয়ার কথা, সেগুলো আমরা একদিনে পড়ি। তো সেগুলো আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে আপনাদেরকে তাহলে কিরকম পরিশ্রমটা করতে হবে। কারণ অনেক পড়া তো সময় নাই, সময় তো 3 মাস। আপনারা কয়েক বছরের পড়া পড়তে আসছেন 3 মাসে, তা সেই অনুযায়ী আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এখন আপনাদেরকে আমি আর ওয়ার্ডে রাখতেছি না, একটু মনে করে দেওয়ার জন্য এভাবে পড়ালাম। এখন আপনাদেরকে পড়তে হবে ফ্রেজ আকারে, মানে প্রত্যেকটা জিনিস এখন ফ্রেজ আকারে এখানে আছে। প্রত্যেকটা জিনিস এখন ফ্রেজ আকারে যেহেতু আছে, প্রত্যেকটা জিনিস বলবো না, মানে কয়েকটা জিনিস বাদে ম্যাক্সিমাম জিনিসগুলোই ফ্রেজ আকারে তাদের অর্থটা প্রকাশ করতেছে। তাহলে ফ্রেজ আকারে যেহেতু প্রকাশ করতেছে তাহলে আপনাকে ফ্রেজ আকারেই আপনাকে বুঝতে হবে। ফ্রেজ কি জিনিস একটু আগে বলেছি, যার একটা নির্দিষ্ট আইডিয়া প্রকাশ করবে। তাহলে আপনারা একটু আমাকে বলেন সেটা হচ্ছে কোথায় থেকে কোথায় একটা করে মিনিং দিচ্ছে, কতদূর পর্যন্ত আমরা পড়ে পড়ে অর্থগুলো বুঝবো। এটা যদি ধরতে পারেন আপনারা রিডিং এ ভালো করবেন, লিসেনিং এ ভালো করবেন, সব জায়গাতে ভালো করবেন। যদি এটা আইডেন্টিফাই না করতে পারেন লিখতেও পারবেন না, বলতে পারবেন না, রিডিং এ গিয়ে ধরতেও পারবেন না। বিলিভ মি, এখানে এখনই তার প্রমাণ। এটা ধরে নেন যে এটা রিডিং এ একটা প্যাসেজের একটা অংশ। তাহলে আমাকে একটু বলেন যে কোথায় থেকে কোথায় পড়বেন, কতটুকু পড়ে অর্থ বুঝবেন, বলেন। যে কোনো একজন বলেন, যে ভালো পারেন সে বলেন, সবার জন্য বলেন। আপনি বলবেন, বাকিগুলো যেন ভালো করে বুঝতে পারে। বলেন, কে বলতে চান? এনিওয়ান? স্যার এভরি স্যাটারডে ইভিনিং, প্রত্যেক শনিবার সন্ধ্যায়। সন্ধ্যায় এই পর্যন্ত একটা মিনিং দিচ্ছে, তাই তো? জি স্যার। শি অলওয়েজ সিংস, সে প্রতিদিন গান, সবসময় গান গাচ্ছে। এইটা কি ধরনের তথ্য দিচ্ছে আমাদেরকে? প্রতি শনিবার সন্ধ্যায়। তাহলে এইটা
এইটা এই যে আমরা বললাম যে সাবজেক্ট ভার্ব প্লেস টাইম ম্যানার স্যার তাহলে টাইম টাইম এই যে টি ফর টাইম টাইম বোঝাচ্ছে। ওকে ফাইন। তারপরে এখানকার মধ্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট স্যার শি। শি। শি হচ্ছে হ্যাঁ, সে প্রতি সন্ধ্যায় গাচ্ছে তার বন্ধুদের তার প্রিয় সং। অলওয়েজটা কি? মানে এটা সব সময় মানে অলওয়েজটা কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ও আচ্ছা, হ্যাঁ, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এই যে শুরুতে থাকে ভার্বকে যেটা মডিফাই করতেছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সবসময় সে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো সবসময় এই ভার্বের আগে বসে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোনগুলোকে বলা হয় যেগুলো টাইম নির্দিষ্ট করে দেয়, মানে বেশিরভাগই টাইম সম্পর্কে বলবে। এই ধরনের ভার্বগুলো ভার্বের মানে এই 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 যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো সবসময় টাইম বলবে, অফেন, অলওয়েজ, রেগুলারলি, এরকম কথাগুলো বলবে টাইম সংক্রান্ত শব্দ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপরে এটা কি? সিংস ভার্ব। সিংস হচ্ছে ভার্ব। ভেরি গুড। তারপরে স্যার আবার হার আছে, এটা তার অবজেক্ট। ফেভারিট সংটা হচ্ছে অবজেক্ট। কতদূর পর্যন্ত? হার ফেভারিট সং বিউটিফুলি উইথ প্যাশন ফ্রম হার, কতদূর পর্যন্ত আমাকে এই জিনিসটা নিতে হবে, এই ফ্রেজটা বুঝতে হবে? হার্ট পর্যন্ত স্যার। এই হার পর্যন্ত, অনলি হার। কত পর্যন্ত? স্যার হার ফেভারিট সং না স্যার স্যার, এটা পর্যন্ত এই অ্যালং এর আগ পর্যন্ত স্যার একটা হবে, মানে একটু চেষ্টা করেন। হ্যাঁ, কারণ এই জিনিসগুলো আপনারা কখন পাবেন না। স্যার অ্যালং উইথ তো একটা ফ্রেজ, অ্যালং উইথ অ্যালং উইথ এর আগ পর্যন্ত একটা স্যার, মানে অ্যালং উইথ আরেকটা ফ্রেজ। না না, আপনারা এটা তো শেষ হয়নি, এখান থেকে যান না, এখান থেকে কতদূর পর্যন্ত আপনারা নেবেন? হার্ট পর্যন্ত, অ্যালং উইথ এর আগ পর্যন্ত স্যার। হার্ট পর্যন্ত? কই হার্ট দেখতে পাচ্ছেন? এই পর্যন্ত, এই পর্যন্ত, মানে এখান থেকে এতটুকু? স্যার ফ্রম হার্ট, এই যে হার্ট, এই যে এই পর্যন্ত, মানে অ্যালং উইথ এর আগ পর্যন্ত স্যার। এই যে অ্যালং উইথ হার্ট কোথায় দেখাবো? নিচে স্যার, নিচে স্যার। হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এই পর্যন্ত স্যার। এই পর্যন্ত একটা ফ্রেজ। না স্যার, এই অ্যালং এর আগ পর্যন্ত স্যার বলছি। না না, এতটুকু পর্যন্ত একটা ফ্রেজ না, ফ্রেজ আর কম। কোনো ফ্রেজ বলার চেষ্টা করতেছেন, আমি তো ফ্রেজ বলতেছি, কতদূর টুকরা টুকরা করে আপনি বুঝবেন, সেন্টেন্সটাকে লিখবেন এবং পড়বেন। স্যার বিউটিফুলি পর্যন্ত, আরেকটা কমা পর্যন্ত একটা ফ্রেজ। মানে আবার বলেন, এখান থেকে একজন বলেছেন এই পর্যন্ত, তাই না? আরেকজন কি বললেন, কোন পর্যন্ত? বিউটিফুলি পর্যন্ত। বিউটিফুল পর্যন্ত, এই পর্যন্ত। আরেকজন স্যার হার্ট পর্যন্ত, হার্ট অ্যালং এর আগে যে কমাটা দেওয়া। হ্যাঁ, এটা পর্যন্ত আমি তো এটাই বলছি। এই পর্যন্ত একটা ফ্রেজ, রাইট? হ্যাঁ, এই পর্যন্ত বলছি, আমি তো এটাই বলছি স্যার। না না, এতটুকু পর্যন্ত না, ফ্রেজটা হচ্ছে যে বিউটিফুলি, পরে হচ্ছে যে উইথ ফ্যাশন, এটা একটা ফ্রেজ। ফ্রম হার হার্ট, এটা একটা ফ্রেজ। আপনারা লেখা জিনিস চিনে উঠতে পারতেছেন না, তাহলে বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে আপনাদের কি ঘটনা ঘটবে এটা কল্পনা করেন নিজের থেকে। মানে লিখে দেওয়া আছে, সেখান থেকেই আমাদের আইডেন্টিফাই করতেই আমাদের ঘাম ছুটে যাচ্ছে। তাহলে সেটাকে যদি আপনাদেরকে লিখতে এবং বলতে বলা হয়, তাহলে আপনাদের কি হবে? ভাই, একটা রুলস মেইনটেইন করে চলে। আপনি যেখানে সেখানে একটা ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে লিখতে পারেন না, সে রাইটস আপনার নাই, হয়ও না, অর্থও নাই। আপনাদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম না, না মনে থাকলে তো কিভাবে শিখে? দু একটা জিনিস মনে থাকলে তো তাও একটু একটু করে আগানো যায়, কিন্তু পিছনে জিনিস যদি আবার বলতে হয়, তাহলে তো আমি সামনে যাব কখন? আচ্ছা, আপনাদেরকে এইভাবে বলেছিলাম, যারা পুরাতন স্টুডেন্ট, নতুন যারা, তাদের দোষ নাই, তাদেরকে শেখানো হয় নাই, তারা শিখবে ইনশাল্লাহ। এখান থেকে আপনারা একটু শিখে নেন যারা নতুন আসছেন। আমরা বলেছিলাম একটা ফ্রেজ যদি তৈরি করতে চাই, একটু আগে বলেছিলাম যে ফ্রেজ আপনাদেরকে ভালো করে না জানলে পরে আপনি অর্থ করতে পারবেন না, বুঝে উঠতে পারবেন না। যে এখন যেমন বলতেছেন যে এইখান থেকে কি বললেন, এইখান থেকে কি বলতেছে, এই পর্যন্ত কি বলতেছেন, একজন একটা সঠিক হয়েছে, বাকি সবগুলোই ভুল হয়েছে।
তাহলে আপনার ফ্রেজ কতদূর পর্যন্ত বলবেন, একটা জিনিস সবসময় যেটা মেনটেন করে চলবে তা না, ছোট বড় ভাবে। আপনারা যেমন হচ্ছে আমরা যদি একটা ফ্রেজ তৈরি করতে চাই এভাবে করতে পারি, এটা নাউন থাকবে, তারপরে আমরা একটা ডিটারমিনার বসাতে পারি, তাই না? তারপরে এটা একটা ফ্রেজ হলো। আপনি যদি চান এটার আগে যদি সিকোয়েন্স মেনটেন করতে চান তাহলে কি করতে পারেন, প্রিপজিশন বসাতে হবে তার আগে, যদি লাগে তাহলে প্রিপজিশন যদি লাগে একটা ফ্রেজ বানাতে গিয়ে, একটা ফ্রেজ যদি বানাতে গিয়ে ডিটারমিনার লাগে তাহলে আগে দিবেন। তার আগে এইটা ফ্রেজ বানাতে গিয়ে যদি একটা প্রিপজিশন লাগে তাহলে কার আগে দিবেন, নাউনের আগে ডিটারমিনার, তার আগে প্রিপজিশন দিবেন। আচ্ছা, আরো শিখেছিলাম যে নাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যদি অ্যাডজেক্টিভকে মডিফাই হিসেবে কাকে বসাতে চাই, কাকে বসাতে পারি, অ্যাডভার্ব করতে পারি। এটা আপনাদের সবসময় মেনটেন করে চলতে হবে। তাহলে ফ্রেজের ম্যাক্সিমাম 90% ফ্রেজ এই একটা স্ট্রাকচার দিয়ে আপনারা মোটামুটি কভার করতে পারবেন। বাকিগুলো ব্যতিক্রম থাকে, দুইটা থাকে, একটা থাকে, অন্য প্যাটার্নও থাকে। মোটামুটি কতগুলো পারবেন আপনারা, 90% এই একটা স্ট্রাকচার থেকে আপনারা ফলো করলেই পারবেন। কারণ কি এগুলো মানে আপনার ওই যে কি যেন বলে না, বেড়া ডিঙ্গায় ঘাস খাওয়া না কি যেন বলে না, প্রিপজিশন কখনো আর এই নাউনের পরে বসে তাকে মডিফাই করবে না। তাহলে একটা ফ্রেজের ভিতরে কয়টা প্রিপজিশন বসাইতে পারি আমরা মন যদি চাই, একটা ফ্রেজের ভিতরে একটা বসাইতে পারি, ডিটারমিনার একটা, অ্যাডভার্ব স্যার একটা বা দুইটা বসাতে পারি, একটা বা দুটো। ফাইন, আপনার কথা ভালো লাগলো আমার। একটা বা দুটো বসাতে পারি সৌন্দর্যের জন্য, সর্বোচ্চ বেশি যদি করতে চাই। জি স্যার। অ্যাডজেক্টিভ স্যার একাধিক বসাতে পারি, একাধিক বসাতে পারি। ভেরি গুড। কটা বসাতে পারি, 8টা 10টা পর্যন্ত আমরা বসাতে পারি। সবগুলোই কাকে মডিফাই করবে, এই নাউনকেই মডিফাই করবে। ও যেমন এই ভার্বটা, যেমন এখানে একটা ভার্ব লিখেছি, এখানে একটা ভার্ব লিখেছি, এই ভার্বটা কাকে মডিফাই করবে, তার আগেরটাকে মডিফাই করবে, মানে একে মডিফাই করবে। এখন এই যে এটা যেটা লিখেছি এ কাকে মডিফাই করবে, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। আর এই যে যতগুলো অ্যাডজেক্টিভ লিখতেছি সবগুলো অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করবে, শুধুমাত্র নাউনকে করবে। সে কিন্তু আগেরটাকে মডিফাই করবে না, মানে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করবে না, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করবে না। এর সব যতগুলো আপনি লেখেন না কেন, 8টা 10টা পর্যন্ত লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। লেখে কাকে মডিফাই করবেন, সবগুলোই নাউনকে মডিফাই করবেন। যদি প্রয়োজন না হয় প্রিপজিশন বাদ দিয়ে দিবেন, ডিটারমিনার যদি প্রয়োজন না হয় বাদ দিয়ে দিবেন, অ্যাডভার্ব যদি না প্রয়োজন হয় দিবেন না, অ্যাডজেক্টিভ যদি না প্রয়োজন হয় দিবেন না, না দিলে একটা ওয়ার্ড হয়ে যাবে। যদি লাগে তাহলে এই সিকোয়েন্সটা মেনটেন করে আপনাদের লিখতে হবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, প্রিপজিশন ভুল করে আপনি বলবেন না যে স্যার নাউনের আগে দিব আর এগুলোকে পরে লিখবো, হবে না। ডিটারমিনার আপনি বলবেন স্যার জোর করে আমি এর আগে দিব, এগুলো পরে লিখবো, হবে না। মানে এইটা আপনাকে একটু সিকোয়েন্সটা মেনটেন করে চলতে হবে, এটাই। তার মানে সবসময় যে ফ্রেজ খোঁজার চেষ্টা করেন একটা প্রিপজিশন থেকে, আর একটা সেন্টেন্সে ম্যাক্সিমাম যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ আকারে থাকে। ম্যাক্সিমাম মানে প্রায় ধরে নেন যে 80% থাকে হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। তার মানে কি, মানে একটা সেন্টেন্সের বড় একটা প্যাসেজের বড় একটা অংশ জুড়েই থাকবে হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ তৈরি করার চেষ্টা করতে হবে। স্যার অ্যাকচুয়ালি আমাদের এই স্ট্রাকচার মানে এই রুলটা ফলো করে স্যার আমরা ইংলিশটা বাংলা করতে পারি আর কি। হ্যাঁ, বাংলা করতে পারবেন আপনি। বাংলা করতে পারা মানে লিখতে পারা মানে আপনি সবকিছু করতে পারা। তাহলে আমি আপনি কয়টা জিনিস আজকে শিখালাম, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি মানে যেতে পারতাম এতক্ষণ শেষ করে আপনাদের এইরকম সেন্টেন্স শিখায়ে, যে সিম্পল সেন্টেন্স কাকে বলে বাবা,
তোমরা রহিম সবসময় তার বন্ধুকে লাইব্রেরি থেকে একটি বই সাবধানে তার বোনের সাথে বিকেল 5টায় বাড়িতে পড়াশোনা করে দিয়ে দেয়। এখানে লেখা আছে বাবা এভাবে লেখো, এটা লেখো, এটা লেখো, এটা লেখো, এতক্ষণ ধরে ক্লাস শেষ। এতক্ষণ 5-6টা আপনাদেরকে যদি লিখে দিয়ে আপনাদেরকে বলতে পারতাম গুড বাই। কিন্তু এই মধ্যরাতে কেন পেশাল পারতেছি আপনাদের সাথে? জীবনে যেটা সবচাইতে যেটা পড়েন নাই এটাকে পড়ানোর চেষ্টা করতেছি। অনেকে হয়তো বিরক্ত লাগতেছে, জানি না কার বিরক্ত লাগতেছে, অনেকের বিরক্ত লাগে, কারণ এগুলো তারা পড়ে অভ্যস্ত নাই। তারা পড়ে অভ্যস্ত হচ্ছে ভালো লাগতেছে না, অনেকেই আছে, অনেকে আমার নামে অনেক দুর্নাম করে, স্যার বেশি কথা বলে, স্যার একই কথা বারবার বলে, একই কথা স্যার সেটাই বলে যেটা আপনাদেরকে মুখস্থ করতে চায়। স্যার আপনি একই কথা বারবার আমাদের বোঝার জন্য। হ্যাঁ, মানে একটা টিচার যখন এগেইন এন্ড এগেইন একই কথা বলে তার মানে কি সর্বোচ্চ গুরুত্ব ওইটাতে আছে, মানে টিচার ওখানে হ্যাপি না স্টুডেন্টের কাছ থেকে, ওটা পায় না বলেই একটা টিচার মানে হ্যাপি হতে পারে না, কারণ ওই জায়গাতেই ভুল করে। এই জন্য একটা টিচার কি করে, তাদের যে দুর্বলতার জায়গাটা থাকে সেই জায়গাতে অ্যাড্রেস করার চেষ্টা করে বারবার বলে। তাহলে আমি আপনাদের আজকে কি কি করানোর চেষ্টা করেছি, যে ওয়ার্ড কাকে বলে সেটা বোঝানোর চেষ্টা করেছি, ফ্রেজ কিভাবে তৈরি করতে হয় এটাই, বা ক্লোজ কাকে বলে সেটা বলে। এখন এই ফ্রেজটাকে আমি আরো একটু বড় করে শেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে, যে এইভাবে যদি এটা চিন্তা ভাবনা করেন তাহলে এখন একটু এটা মিলাই। হ্যাঁ, এখন দেখেন এই যে প্রিপজিশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে ডিটারমিনারের পরে। এখন প্রিপজিশন যদি না থাকে তার মানে ডিটারমিনার কোনগুলোকে আমরা শিখিয়েছিলাম বলেন তো? ডিটারমিনার কোনগুলো স্যার? আর্টিকেল, ডিটারমিনার, আর্টিকেল, তারপরে নাম্বার, তাই না? যেমন আমি একটু উদাহরণ দিতে আবার মনে পড়বে, কারণ আপনারা তো আমার খাটিয়ে নিচ্ছেন মধ্যরাতে। যেমন বলেছিলাম যে আই লিভ ইন আ সিটি। বলেন তো এখানকার মধ্যে প্রিপজিশন কোনটা? ইন স্যার, প্রিপজিশন হচ্ছে একটা প্রিপজিশন। আর ডিটারমিনেশন, ডিটারমিনার এ এ, সিটি নাউন। একটু আগে ম্যাঙ্গো লিখলাম না, কোথায় জানো ম্যাঙ্গো? আচ্ছা এখানে আই অ্যাট, এখানে ডিটারমিনার এ দিলাম, আই অ্যাট এ ইয়েলো রাইট ম্যাঙ্গো। কটা খেলাম এই মুহূর্তে? স্যার একটি খেয়েছে। এখানে বললাম সাম, নির্দিষ্ট না, কিছু কিছু। এটাকে কি বলা হয়? ডিটারমিনার। হ্যাঁ, সন্দেহ আছে আমার, এই যে আমি তো পড়াইছি এগুলো, এ বললাম ডিটারমিনার বলতে পারতেছেন? তাহলে এটা আর্টিকেল স্যার, সাম অফ ডিটারমিনার, এটাও ডিটারমিনার, দি ডিটারমিনার, দিও ডিটারমিনার, আর্টিকেল টু ডিটারমিনার, নাম্বার অফ ডিটারমিনার, ডিটারমিনার, নাম্বার অফ ডিটারমিনার, ডিটারমিনার। মানে বুঝতে পারতেছেন? মানে শুধু আর্টিকেল দিয়েই এগুলোকে ফিক্স করা যায় না, নির্দিষ্ট করতে গেলে বলেন কি? ইউরেশিয়া প্রোনাউন, এটাও ডিটারমিনার, প্রোনাউন ডিটারমিনার, এটাও ডিটারমিনার। কোন ধরনের এটা বলা হয়? হ্যাঁ, প্রোনাউন স্যার, প্রোনাউন। প্রোনাউন গুলো তো আপনার ডিটারমিনার মধ্যে আছে না? জি স্যার, পেয়েছেন না? ওই শীটের মধ্যে দিয়েছিলাম এগুলো, তাই না? এগুলো ডিটারমিনার ব্যবহার করা হয়। তারপরে হ্যাঁ বলতে পারি নাকি? এখন হচ্ছে কথা যে আমরা এইভাবে ডিটারমিনার ব্যবহার করতে পারি, যদি প্রয়োজন হয় দিব, যেখানে প্রয়োজন নাই দেব না। তার মানে আমাদের খুঁজতে হবে যে কতটুকু মিলে ফ্রেজ হচ্ছে। তার মানে ম্যাক্সিমাম ফ্রেজে কি থাকবে? নাউন ওয়ার্ডটা। তারপরে যদি অ্যাডজেক্টিভ থাকার প্রয়োজন পড়ে থাকবে, মানে নাই। অ্যাডভার্ব থাকার প্রয়োজন পড়লে থাকবে, না নাই। ডিটারমিনার থাকার প্রয়োজন পড়লে থাকবে, না নাই। প্রিপজিশন প্রয়োজন হলে থাকবে, না নাই। কিছু চলে নাই। তার মানে এক প্রিপজিশন থেকে আরেক প্রিপজিশন পর্যন্ত একটা করে কি হবে বলেন তো?
লিখে এরকম অনেক লিখতে পারবেন এইভাবে অনেক বড় sentence তৈরি করতে। এই যে মিউট করেন, মিউট করে কথা বলেন। তারপরে হচ্ছে তাহলে এইভাবে আপনারা অনেক বড় করতে পারেন, রাইট? তাহলে এইখানেই জিনিসগুলো সেগুলো লেখা আছে দেখেন। এখান থেকে একটা এখানে কি অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে, এই যে এখানে অ্যাডজেক্টিভটা আমরা বললাম যে লাগে তাহলে নেব, না হলে নাই, এখান থেকে দিয়ে এই পর্যন্ত শেষ করা হয়েছে। এখান থেকে এটা অলওয়েজ, এটা বাদ, এখান থেকে যে হার ফেভারিট সং এই পর্যন্ত, তাই না? এখানে এই যে ডিটারমিনার থেকে শুরু করে অ্যাডজেক্টিভ নিয়ে তারপরে একটা নাউন নিয়ে শেষ করা হয়েছে। বিউটিফুলি একটা অ্যাডভার্ব, এইটাই একমাত্র আপনাদেরকে বলেছিলাম যে একটাই অ্যাডভার্ব যার কোনো লিমিট নাই, সে যে কোনো জায়গাতে বসে তাকে এই ভার্বকে মডিফাই করতে পারে। এটা আপনার সেন্টেন্সের শেষেও লেখা যায়, শুরুতে লেখা যায়, ভার্বের আগেও বসতে পারে স্যার। হ্যাঁ, মানে ভার্বের আগেও বসতে পারে। এখানে যেহেতু একটা বসেছে এই জন্য তাকে একটু সুরে রাখা হয়েছে, তাদের এর সাথে দ্বন্দ্ব না লেগে যায়, এই জন্য এটা সুরে রেখে তাকে মডিফাই। এটা কিন্তু যেখানেই বসুক না কেন অ্যাডভার্ব, সবসময় মনে রাখবেন অ্যাডভার্ব তিনটা জিনিসকেই মডিফাই করে, সে যেখানেই বসুক। এই একটা ওয়ার্ডই শুধু এই সেন্টেন্স, পুরো একটা সেন্টেন্সের মধ্যে ঘুরে বেড়াইতে পারে, মানে বিভিন্ন জায়গায় আপনি ফেলায় রাখতে পারেন। বাকিগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে ফেলায় রাখতে পারবেন না, তার একটা সিকোয়েন্স মেনটেন করেই গঠিত হয়। বাট একটাই ওয়ার্ড অ্যাডভার্ব, এটা সাধারণত ওই যে মানে কাউকে মানে মেনটেন করে চলে না, মানে আপনি এটাকে একটু সুন্দর জায়গাতে রাখাটাই আপনার জন্য বেটার। তবে এটা কাকে মডিফাই করে, এইটা কিন্তু অন্য কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে না। আমরা জানি অ্যাডভার্ব তিনটা জিনিসকে মডিফাই করে, কাকে কাকে? নিজেকে, আর নিজেকে, মানে অ্যাডভার্বকেই মডিফাই করে, নিজেকেই করে, আর ভার্বকে করে, ভার্বে করে অ্যাডজেক্টিভকে, আর নাউন কে করে? আবার নাউনকে করে। আমরা বলতেছি তিনটা, সে আবার বলতেছে যে নাউনকে করে। নাউনকে করে না, নাউনকে করে না। নাউনকে কে করে? নাউনকে শুধু মডিফাই করে অ্যাডজেক্টিভ, যে নাউন এবং প্রোনাউনকে শুধু করে। ভুলে যাবেন না, হ্যাঁ? ওকে স্যার। একটু কড়া করে বললাম এই কারণে, যাতে মনে থাকে আপনার ভিতরে। হ্যাঁ জি স্যার। মাইন্ড করছেন নাকি আবার? না না স্যার। ওকে ফাইন। তো এইভাবে মনে রাখবেন। তাহলে দেখেন এর সুন্দর জিনিস আপনি বললেন বলে লিখতে হলো আমাকে, আপনারা শিখে ফেলতে পারলেন যে অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে শুধু মডিফাই করতে পারে, আর কাউকে সে করবে না। অ্যাডভার্ব তিনটা জিনিসকে মডিফাই করে, আর কাউকে মডিফাই করতে পারে না। তার মানে এই সেন্টেন্সের দেখেন তো, এই যে বিউটিফুলিটা আছে, কাকে মডিফাই করে আমরা বললাম? হয় ভার্বকেই, এখানে কি এরপর ভার্ব আছে না উইথ আছে? উইথটা কি ভাই? প্রিপজিশন। তাহলে সে এটা যেহেতু প্রিপজিশন, তার মানে কি সে এটা অ্যাডভার্ব না, ভার্ব না, অ্যাডজেক্টিভ না, তার মানে এইটা মডিফাই করতেছে ভার্বকে। যেটা অ্যাডভার্বকে মডিফাই করবে সে সব সময় কার সামনে থাকবে? ওটা অ্যাডজেক্টিভের আগেই বসানো হবে। মানে আপনি যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে চান, তার মানে অ্যাডভার্ব বসাতে হবে কোথায়? তার আগে বসাবেন। আমি মনে বুঝাতে পারতেছি না আপনাদের। না স্যার, বুঝতে পারছি। আপনি যদি অ্যাডজেক্টিভ এই অ্যাডভার্বকে মডিফাই করতে চান, তাহলে এই অ্যাডভার্বের সামনেই বসাবেন। মিউট মিউট মিউট, আরিফ ভাই মিউট। তারপরে হচ্ছে যদি আপনি অ্যাডভার্বকে মডিফাই করতে চান, এই অ্যাডভার্বকে মডিফাই করার জন্য দুইজন সমস্যা আছে। এই অ্যাডভার্বকে শুধু ভার্বকে মডিফাই করার জন্য, এটা একটু দুষ্ট প্রকৃতির। কে দুষ্ট প্রকৃতির? ভার্ব না, এই অ্যাডভার্বটা দুষ্ট প্রকৃতির। সে এই যে যেগুলো টাইম সংক্রান্ত, অর্থাৎ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেগুলো আমরা বলতেছি, মানে টাইম সংক্রান্ত, যে আমরা প্রায় যাই, অফেন, রেগুলারলি, সামটাইম, এরকম যেগুলো আছে, এখানে একটা লিস্ট দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। এই যে রেগুলারলি, নরমালি, ইউজুয়ালি, অলওয়েজ, অফেন, সামটাইম। স্যার পিডিএফ ফাইল দিবেন না? না। তারপরে কি করব আমরা? স্যার পিডিএফ না পিডিএফ ফাইল না দিলে কিভাবে শিখবো? আপনি কখনো কি না দেওয়া হয়েছে? সবসময় দেওয়া হয়েছে না স্যার, সব সময় তো দেয় ইনশাআল্লাহ।
আরে এগুলো কোশ্চেন গুগল ক্লাসরুমে দেওয়া আছে পড়াশোনা মুড নষ্ট হয়ে যায়। আপনাকে এটা কোশ্চেন করার সময় এখন এটা বলেন তো, কি কার মধ্যে কি নিয়ে আসেন আপনারা? একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস শিখাচ্ছি, স্যার পিডিএফ দেওয়া হবে না, স্যার আপনি কি খাইছেন? এগুলো কি এখন প্রশ্ন ভাই? আমি আর পড়াবো না আপনাদের, রাত 11:30 বাজে, 10 মিনিট পড়াই ছুটি দিয়ে দেবো। স্যার রাগ করে না সবাই শুধু খালি ওনার পক্ষ থেকে আমরা সরি বলবো স্যার, ভাই এরকম করেন না। এখানে আপনাদেরকে ধরি যে ভাই এখানে একটু কথা বলেন, ওইখানে মুখটা বন্ধ থাকে, আর যেখানে কথা দরকার না এখানে আসে কথা। স্যার পিডিএফ দিবেন না কেন? পিডিএফ দিব আপনাকে, এটা রেকর্ডিং থাকতেছে না? দিব, হ্যাঁ, কোনো টেনশন করেন না। প্রত্যেকটা লেকচারে মনে রাখবেন আজ থেকে এই কোশ্চেনটা যেন সেকেন্ড টাইম না আসে। আমার ক্লাসের প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট আপনারা বলার আগে ক্লাসে আপলোড হয়ে থাকবে, সেখান থেকে নিয়ে নেবেন। ওকে, হ্যাঁ, মাইন্ড করেন না। ওকে, লেটস গো। তারপরে আমি যেটা বলতে চাইতাম আমি ভুলে গেছি, হ্যাঁ কি যেন বলতে যাচ্ছিলাম এখানে। তাহলে আপনারা কি করবেন এখন, একটু মনে করি কোথায় ছেড়ে দিয়েছি। আচ্ছা হ্যাঁ ফাইন, মনে পড়েছে। এই যে ভাব এইটা এত গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছিলাম। বিলিভ মি, আমাদের স্টুডেন্টরা 99% ভুল করে এই জায়গাতে, 99%। সেটি হলো এই ভার্বের সাথে অ্যাডভার্বের ব্যবহারটা পারে না এবং বোঝেও না যে কেন হচ্ছে, তার মানে কত বড় গুরুত্বপূর্ণ। সেটাতে আপনি বলেছেন পিডিএফ দেওয়া হবে না, তার মানে হচ্ছে আপনার মনোযোগ নাই। তাহলে অ্যাডভার্বটাকে মডিফাই করবেন। আমি বলতেছিলাম যে যেগুলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সেগুলো সাধারণত এর সঙ্গে বসাই দিবেন। এখন থেকে আপনাদের কাজ হচ্ছে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি ভার্বের আগেই বসাই দিবেন। সেগুলো কোনগুলো বলতেছিলাম, এখানে একটা লিস্ট দেওয়া আছে। ওকে, আর একটা জিনিস হলো, আবারও যেহেতু আমরা ম্যানার হিসাবে আরেকটা অ্যাডভার্ব করে দিলাম বিউটিফুলি। সে কিভাবে গানটা গাইতেছিল, খুবই সুন্দর করে গানটা গাইতেছিল। এই কথাগুলো আপনারা পরে যাতে এর সাথে মিশে না যায়, মানে এই যে ফ্লোটার সাথে বা এটার সাথে যেন কমপ্লেক্স না হয়ে যায়, এই জন্য একটুকে দূরে রাখতে পারেন, শুরুতে রাখতে পারেন, শেষে রাখতে পারেন, অথবা ইমিডিয়েটলি যেটা মেন অবজেক্ট থাকে অবজেক্টটার পরে আপনারা লিখবেন। অর্থাৎ দুইটা অবজেক্ট থাকে, এটা হলো কি ডাইরেক্ট অবজেক্ট, এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। এই দুটো অবজেক্টের পরেই আপনারা বেসিক্যালি লেখার চেষ্টা করবেন হচ্ছে এই অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা ম্যানার বলি আমরা, যে সে কিভাবে গানটা গাচ্ছে, সে কিভাবে এই কাজটা করতেছে, এই জিনিসগুলোকে সৌন্দর্য দেওয়ার জন্য আমরা এইভাবে লিখি। এটা না থাকলে কি সেন্টেন্স হবে না? অবশ্যই হবে, কিন্তু আপনার তো আইএলটিএস এগুলোই দিবে, দিয়ে আপনাকে অর্থটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আপনারা এই জায়গাতে ফেল করেন। তাহলে এখন থেকে বুঝবেন যে এই যে অ্যাডভার্ব গুলো যেখানে থাক না কেন, যদি ওয়ার্ড চিনার আপনাদের আমি সাফিক্সেস প্রিফিক্সেস পড়িয়েছিলাম, অ্যাটলিস্ট অর্থ না বুঝলে তো দেখেও চিনতে পারবেন যে এটা একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করছে একটু সামনে দেখবেন, যে এটা কি অ্যাডজেক্টিভ না, তার মানে সে ভার্বকে মডিফাই করছে। এটা কি আরেকটা অ্যাডভার্ব না, এটা প্রিপজিশন। ওকে, তার মানে সে কাকে মডিফাই করছে, কাকে মডিফাই করছে, তার মানে ভার্বকে মডিফাই করছে। তার মানে এখানে যদি অ্যাডজেক্টিভ থাকে, মানে এখানে যদি অ্যাডভার্ব থাকে, এখানেও অ্যাডভার্ব দেখতে পেয়েছেন, তার মানে আগেরটাও যদি অ্যাডভার্ব হয়, তার মানে তার আগেরটা কি হবে, তার আগেরটা অ্যাডজেক্টিভ হবে। ভেরি গুড, আপনি বুঝতে পেরেছেন, বাকিগুলো বুঝতে পারেন না। দিস ইজ দ্য সিকোয়েন্স। এখানে আমি লিখে দিয়েছি, এই যে এখানে লিখে দিয়েছি যে কার সামনে কে থাকবে। এতটুকু যদি আজ থেকে যারা মনে রাখতে পারবেন, এতটুকু তাদের ইংরেজি শেখা ভেরি ইজিয়ার হয়ে যাবে। তাছাড়া সারা জীবন শুধু শিখতে থাকবেন বাংলা থেকে ইংরেজি। তো ছোটকাল থেকে যা শিখিয়েছে এখন পর্যন্ত তাই শিখবেন, বাংলা থেকে ইংরেজি শিখবেন, ইংরেজি থেকে ইংরেজি শিখে যদি যায় এখান থেকে শিখে ফেলেন। ওকে, আমার কাজ শেষ, মানে একজন পেরেছেন মানে আমি সাকসেস। এখন আপনারা আসেন হচ্ছে আইডেন্টিফাই। তাহলে এখন যেখান থেকে আমরা এত কথা বলেছি, এখন থেকে বলেন তো এই যে কোথায় যেন আমরা ছেড়লাম সেন্টেন্সটা, এইখানে। তার মানে আপনারা যেটা বলতে চাচ্ছেন সবাই, হার ফেভারিট সং বিউটিফুলি উইথ প্যাশন। এখন বলেন দেখি কোথা থেকে কোথায় ফ্রেজ হচ্ছে, এই সিংস এর পরের থেকে বলেন, কে বলবেন, কে বলবেন এত কোথা থেকে কোথায় আবার ফ্রেজ হচ্ছে? ফ্রেজ এখানে একটু একটু চিনেন, দুইটা সেন্টেন্সে চিনার চেষ্টা করেন, বাকিগুলো বলতে ও লিখতে আপনাদের সুবিধা হবে।
কে বলবেন? স্যার আছেন না নাকি ঘুমাই গেছেন? তামুল স্যার, স্যার মানে ঘুমাই গেছে। কত আর সুন্দর, কালকে আবার ক্লাস আছে স্যারের। কে বলবেন? মেহেদি জি স্যার। বলেন। স্যার এভরি সানডে ইভিনিং, এটা হচ্ছে একটা ফ্রেজ। কোন পর্যন্ত পড়েছি? এখান থেকে বলে সঙ্গের পর থেকে কোথায় ফ্রেজ? তাইলে হচ্ছে হার ফেভারিট সং, এটা একটা ফ্রেজ। ভেরি তারপরে বিউটি পর্যন্ত হচ্ছে তারপর আপনাদের একটা ওয়েট হ্যাঁ এটাকে যাই এই পর্যন্ত একটা হলো না ফ্রেজ। এইটা আমি এটা জানতে চাচ্ছি। কারণ কি দেখেন, এই যে স্ট্রাকচার নাউন পেয়ে গেছি না, নাউনের পরে জি আর স্যার। কিছু সম্ভাবনা খুবই কম সেন্টেন্স স্ট্রাকচার আছে যেখানে আবার অ্যাডজেক্টিভ দিয়েও মডিফাই করা যায় পরেও, কিন্তু খুবই কম। এগুলোতে রেয়ার, মানে অ্যাডভান্স লেভেলে, ভেরি অ্যাডভান্সড লেভেলে যদি না হয় এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার মানে লেখাও বলা যায় না। যাই হোক, তারপরে আমরা পেলাম একটা নাউন শেষ, মানে মনে করবেন যে এরপরে আবার একটা কিছু একটা ঘটনা ঘটবে। জি স্যার। এগুলো তো আমরা আগে বলে দিয়েছি অ্যাডভার্ব, তার মানে কি আবার এখান থেকে শুরু হচ্ছে। কতদূর পর্যন্ত শুরু হবে ভাই? এটা হচ্ছে স্যার হার পর্যন্ত না, হার পর্যন্ত না, স্যার ফর্ম পর্যন্ত হচ্ছে শেষ একটা প্রিভিশন, তারপরে হার হার্ট পর্যন্ত হচ্ছে একটা ওয়েট। সবাইকে একটু বুঝতে দেন, তার মানে কি এতটুকুই আমার একটা আরেকটা ফ্রেজ উইথ প্যাশন। প্যাশন মানে আগ্রহের সাথে সে এই গানটা গাচ্ছে। তাহলে ফ্রম হার হার্ট এই পর্যন্ত আরেকটা, এই তো নাউন পেয়ে গেছি মানে আরেকটা অবস্থা শেষ। আরেকটা অ্যালং, এটা কিন্তু অ্যাডভার্ব, এটা হলো আলাদা একটা মিনিং দেয়। ওই যে আপনার যেমন টাইম গুলোকে করা হয় এরকম করেও একটা করে, মানে এই ধরনের অ্যাডভার্ব গুলো জিনিসগুলোকে কি করে কানেক্ট করে দেয়। তারপরে একটু আবার পড়েন, এটা উইথ হার ফ্রেন্ডস, এতটুকু এটা একটা ফ্রেজ আর একটা ফ্রেজ। ফাইন। তারপরে দেখেন, তার মানে কি আমরা প্রিপজিশন পাচ্ছি, ডিটারমিনার পাচ্ছি, আবার কি পাচ্ছি? তারপরে নাউন পাচ্ছি। ওকে, নাউন পাচ্ছি। হ্যাঁ ফাইন। তারপরে দেখেন তো এতটুকু এখান থেকে কতদূর পর্যন্ত যাচ্ছে? এট এর পর থেকে কতদূর পর্যন্ত আমাদের ফ্রেজ? এট দ্য লোকাল পার্ক। এট দ্য লোকাল পার্ক। এই যে এখন ধরতে পারছেন না। জি স্যার। এটা জরুরি, যতই বলেন ইংরেজি শিখবো, আপনারা এগুলো না পারলে পরে জীবন চলে। তারপরে কতদূর পর্যন্ত যাব? তারপর ওয়ার্ল্ড পর্যন্ত টু দ্য এন্টায়ার ওয়ার্ল্ড পর্যন্ত। ওয়ার্ল্ড, ভেরি গুড। এই তো আস্তে আস্তে। তারপরে বিকজ হচ্ছে কি একটা কানেক্টর, কি বলে এটাকে? কনজাংশন বলি। মানে এটা কি করতেছে, মানে একটা কমপ্লেক্স তৈরি করার চেষ্টা করতেছে। এরপরে কিন্তু আরেকটা সেন্টেন্স শুরু হলো, ঠিক আছে? মানে এই পর্যন্ত একটা ছিল সিম্পল সেন্টেন্স ছিল, এই পর্যন্ত একটা সিম্পল সেন্টেন্স ছিল, এইখান থেকে আরেকটা সিম্পল সেন্টেন্স তৈরি হয়েছে। দুইটাকে যুক্ত করেছে হচ্ছে বিকজ কমপ্লেক্স এর মার্কার দিয়ে। সুতরাং এই পুরো এই পর্যন্ত সেন্টেন্সটা হয়েছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পেরেছেন? ওকে, আমরা একটু দেখি। তারপরে এত কোন পর্যন্ত হবে? স্যার ইট ব্রিংস হার জয়। জয় এই পর্যন্ত মিনিং দিচ্ছে। ফাইন, ভেরি গুড, এই তো আসতেছে। তারপরে এন্ড কি? এন্ড স্যার কানেক্টর হচ্ছে স্যার কানেক্টর, এটাও ফাইন, এটাও একটা ভালো জিনিস ধরতে পেরেছে। তারপরে এটা কি? কানেক্টস হার উইথ হার ফ্রেন্ডস। স্যার পুরোটাই স্যার একটা কানেক্ট হার একটা ফ্রেজ, এখানে কানেক্ট হার পর্যন্ত একটা ফ্রেজ। স্যার উইথ এর পরে হার ফ্রেন্ডস একটা ফ্রেজ, উইথ হার একটা ফ্রেজ, কানেক্ট হার একটা ফ্রেজ। না আমরা ব্যাপারটা বুঝতে, এখানে এই সেন্টেন্সটার মধ্যে আরো একটা এন্ড আছে, এর মানে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স গুলো আইএলটিএস এ বলতে চাই যে ভাই এটা আপনাকে লিখতে হবে, একটা সেন্টেন্সের মধ্যে কম্পাউন্ড এবং কমপ্লেক্স উভয়ই সেন্টেন্স আছে। তার মানে কি এইখান থেকে আরেকটা সেন্টেন্স, এতটুক একটা সেন্টেন্স, এন্ড এর পরে এটা আরেকটা সেন্টেন্স। কিন্তু এখানে এই সেন্টেন্সটাতে কাকে মিন করা হচ্ছে? সাবজেক্টটা কে এখানকার? কানেক্ট হার একটা সাবজেক্ট,
কাকে কাকে কানেক্ট করার চেষ্টা করতেছে, মানে এটার সাবজেক্টটা কি? স্যার সি মানে she কানেক্ট করার চেষ্টা করতেছে, she connect her with her friends, এরকম। আচ্ছা এখানে ইট সাবজেক্ট মনে হচ্ছে স্যার, ইট মনে হচ্ছে, আমারও তাই মনে হচ্ছে যে এই গানটা তার ইট কানেক্ট হার উইথ হার। স্যার গানটাকে, স্যার যে গানটা গাচ্ছে ওইটাকে মিন করতেছে। চিন্তা যে গান গাচ্ছে না স্যার ওই গানটাকে স্যার মিন করতেছে মনে হয়। না মনে হচ্ছে না স্যার। হার কি দুইবার হয়ে গেল না? প্রনাউন হার দুইবার হয়ে গেল না? এটা আসলে একটু, হ্যাঁ এটা তো অবজেক্ট। আপনি যেটা ফ্রেজ ভাবছেন এটা ফ্রেজ নয়, এতটুকুই দিয়ে একটা অবজেক্ট। এবং ডাইরেক্ট হবে স্যার। হ্যাঁ এখানে বলেন ইট কানেক্ট হার, এটা তাকে কি করে? কানেক্ট করে, সংযুক্ত করে, তার বন্ধুদের সহ এটা কানেক্ট করে। বুঝতে পারছেন? এতটুকু আরেকটা ফ্রেজ, যার এই ধরনের জিনিসগুলো আইডেন্টিসে থাকে। উইথ হার ফ্রেন্ডস একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ স্যার। তার মানে ইট হচ্ছে স্যার এখানে সাবজেক্ট, কানেক্ট হচ্ছে স্যার ভার্ব, হার হচ্ছে স্যার অবজেক্ট এবং রাইট, ইউ আর রাইট। ওকে লেটস গো। এইবার একটু মুখ খুলে সবাইকে চেষ্টা করতে হবে, যেহেতু সময় শেষ হয়ে গেছে। আমরা পড়া শুরু করছিলাম 1.5 ঘন্টা আমাদের ওভার, আমরা সর্বোচ্চ 10 মিনিট এইটা শেষ করে দেব। এটাতে আপনাদের বলতে হবে কোথায় থেকে কোথায় ফ্রেজ হয়েছে। আর আগামী দিন যেটা আমরা করব সেটি হচ্ছে আপনাদের এটা হোমওয়ার্ক থাকবে ফ্রেজ চিনতে পারা। সবাই বসে বসে কি করবেন, এগুলো সলিউশন করবেন যে কোথা থেকে কোথায় ফ্রেজ, অর্থ কি, ফ্রেজ কি, অর্থ কি, ফ্রেজের অর্থগুলো বোঝার চেষ্টা করবেন এবং ওইভাবে লেখার চেষ্টা করবেন। যেভাবে ফ্রেজগুলো গঠন প্রণালী দেখবেন ওইভাবে লেখার চেষ্টা করবেন। ওর চাইতে মাস্টার হওয়া দরকার নাই, অ্যাট লিস্ট কপি করেন 80% পর্যন্ত, বাকিগুলো দেখবেন যে সলভ হবে অটোমেটিক্যালি। শুরুতে যদি পণ্ডিত্য করার চেষ্টা করেন তাহলে কিছুই হবে ভুলেই থাকে। চলেন এইখানকার মধ্যে কোথায় থেকে কোথায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে ফ্রেজ আকারে, চলেন একটু তাড়াতাড়ি বলেন। কে বলবেন সাবজেক্ট কোনটা? she often visits, তাহলে সেটা কি? সাবজেক্ট। she often visits, এতটুকু একটা। অফেনটা কি? স্যার অফেন হচ্ছে স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব, এটা ভার্ব। এইটাকে আপনি একটা ফ্রেজ বলতে পারেন, অফেন ভিজিট। এটা একটা ফ্রেজ বলতে পারেন, অফেন ভিজিট একটা ফ্রেজ। হ্যাঁ। ভার্ব ফ্রেজ কি কি হয়? অক্সিলারি ভার্ব সহ কি হয় বলেন? অবজেক্ট সহ আপনার ভার্ব মানে আমি যে বলতে চাচ্ছি সেটা হলো ভার্ব ফ্রেজ, মানে ভার্ব ফ্রেজ চিনেন সবাই? ভার্ব ফ্রেজ কাকে বলে? স্যার চিনলেও এখন আর মাথার মধ্যে নাই। অক্সিলারি ভার্ব দিয়েই করেন, মানে আপনি একদম সিম্পলটাই বলেন আই এম, আমি ভাত খাচ্ছি। তাহলে এই যে একটা যুক্ত হল এটাকে বলা হয় কি? ভার্ব ফ্রেজ। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার জি স্যার। তারপরে যদি বলেন আই হ্যাভ ইটিং রাইস for 2 hours বলেছিলেন, তাহলে কতদূর পর্যন্ত হবে? এই পর্যন্ত হলে একটা ভার্ব ফ্রেজ, মানে ওদের অক্সিলারি ভার্ব সহ যেগুলো গঠিত হয় এগুলোকে বলা হয় হচ্ছে ভার্ব ফ্রেজ। ওকে, এটা বিষয় ছিল না, আপনাদেরকে বললাম। খারাপ লাগলো কি জানি না। তারপরে কতটুকু ফ্রেজ? her grandmother with fresh flower, স্যার এই পর্যন্ত স্যার, her grandmother with fresh flowers। তাহলে আমরা কোন পর্যন্ত? অবজেক্ট
হার মাদার এই পর্যন্ত একটা ফ্রেজ। উইথ ফ্রেশ ফ্লাওয়ার্স। ওকে, হ্যাপিলি কি নেওয়া যাবে? হ্যাপিলি কাকে মিনিং? হ্যাপিলি হচ্ছে অ্যাজ ইট ইজ স্যার। হ্যাপিলি কাকে করতেছে? ভিজিট ভার্ব কে। এটা কিন্তু অ্যাডভার্ব। ফ্রম দা মার্কেট এই পর্যন্ত একটা। আপনারা না বলে আমি বলে শেষ করে দিচ্ছি। টু হার টু হার হোম এটা একটা টু হার হোম। হ্যাঁ, আপনারা যদি না বলেন তাহলে আমার কি সময় আছে বলেন? উইথ হার ইয়াঙ্গার সিস্টার। উইথ হার ইয়াঙ্গার সিস্টার এটা একটা পেজ। তারপরে এট দা কোর্ট সাইড at the countryside এটা একটা। এট দা কোর্ট সাইড এতটুকু একটা। হ্যাঁ, এই তো বুঝতে পারছি। কোর্ট পার্ট এতটুকু একটা। Sunday, তারপর অন দা সানডে এটা একটা। এটাই একটা। ভেরি গ্রেট। জি স্যার, জি স্যার। টু ব্রিং জয় জব এটা একটা। টু হার গ্র্যান্ডমাদার এটা একটা। গ্র্যান্ডমাদার এটা একটা। এই তো হতে পারছে। এখন থেকে এগুলোর প্রত্যেকটা যদি আপনারা অর্থ করতে পারেন তাহলে আপনারা ডেফিনেটলি বলতে, লিখতে এবং ধরতে পারবেন অর্থ। আপনারা ট্রু ফলস নট গিভেন করেন না? এই ট্রু ফলস নট গিভেন এইভাবে ফ্রেজ আকারে মিলাইবেন, তাহলে ট্রু ফলস নট গিভেন একটাও বাদ যাবে না, 100 100 হবে। ট্রু ফলস নট গিভেনে ফ্রেজ ধরে ধরে আপনাদেরকে ম্যাচিং করতে হবে। একটা যদি ভুল যায় তখন আসলে বলবো স্যার আপনারা শুনে তো ভুল করেছি দুইটা, একটা ভুল যাবে। আপনারা বুঝবেন সেখানে আরো দুটো জিনিস বুঝবেন, সেটি হচ্ছে একটা কি বুঝবেন বলেন তো? কি বুঝবো স্যার, আপনি বলেন স্যার। স্যার আপনি বলেন স্যার। আরে আমার মোবাইল তো মনে হচ্ছে ডেঞ্জারাস লেগে গেছে, তো বাস্ট হয়ে যাবে মনে হচ্ছে। ও মাই গড, হোয়াট শ্যাল আই ডু? এই যে কখন যেন স্ক্রিন ড্যামেজ হয়ে গেছে। ওকে 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 এটা যেগুলোর মধ্যে বাস্ট হয়ে আগুন বরাবর হয়ে গেছে, স্ক্রিন ফেটে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনাদের যদি আপনারা সেখানে মডাল ভাবে কথা বলেছিলাম টেন্স, আর একটা হচ্ছে নাম্বার, ফিউ, মোর, সাম, ঠিক আছে, অর্থাৎ ডিটারমিনার এবং মডাল ভার্ব, টেন্স, আর হচ্ছে এ ফ্রেজ। এই চারটা জিনিসকে যদি কেউ মাথার মধ্যে রাখতে পারেন, ট্রু ফলস নট গিভেন ইজ এ ওয়াটার, পানি। আর এগুলো যদি না রাখতে পারেন তাহলে দেখবেন যে 3টা থেকে 4টা হবে, 6টা আর 7টা হবে না। মানে 3টা হবে আর 3টা হবে না। 4টা থাকলে 6টা, 7টা থাকলে 4টা হবে, 3টা হবে না। ওইখানে পরীক্ষা করাই হয় আপনাদেরকে এইগুলো, আপনার নাম্বার বোঝেন কিনা, অর্থাৎ ডিটারমিনার বোঝেন কিনা, মডাল ভার্ব বোঝেন কিনা, টেন্স বোঝেন কিনা, ফ্রেজ বোঝেন কিনা, এগুলোতে ওখানে পরীক্ষা করা হয়। প্রত্যেকটা পার্ট কিন্তু এইভাবে জিনিসগুলো সেটেল করা, যে কোন অংশে কি আপনার কাছ থেকে, কোন গ্রামাটিক্যাল অংশগুলো আপনার কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে, সেটাও কিন্তু ওখানে প্রয়োগ করা হয় রিডিং লিসনিং এ গিয়ে। ওকে, আজকে অনেক কথা বলেছি। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এগুলো থেকে আপনাদের আইডেন্টিফাই করা। কি আইডেন্টিফাই করবেন? এটা ফ্রেজ আইডেন্টিফাই করবেন। এবং আমি এইখানে আরো একটা জিনিস দিয়ে রাখবো, সেটা হচ্ছে এটা ছোটকাল থেকে শিখেছেন, বাংলা থেকে ইংরেজি করা। যদি কেউ শিখতে চান এখান থেকে নিয়ে নিয়ে শিখবেন। ওকে স্যার, এটা বেটার হবে। যেটা আপনারা এখন শিখালাম যেটা, সেটা আগে কিন্তু আগে পণ্ডিতি করতে যাবেন না, এখানে আগে যাবেন না, এখানে আগে গিয়ে নিজেকে ধরা খাওয়াবেন না, ঠিক আছে? আগে ক্লিয়ার মাস্টারিংটা হতে পারছেন কিনা, আপনি মাস্টার হতে পারলেন কিনা, আপনাকে আগে টিচার হতে হবে। টিচার যখন হবেন যে হ্যাঁ আমি এইখান থেকে এখানে ফ্রেজ চিনতে পারতেছি, এটার অর্থ করতে জানতে হবে, অর্থটার মিনিংটা নিয়ে আসতে পারতেছি, তখন আপনি গিয়ে যখন এখানে যখন পড়বেন ফ্রেজ আকারে, এখানে কিন্তু ফ্রেজ আকারে আকারে সুন্দর লিখে দেওয়া আছে, মানে ভেরি অ্যাডভান্সড লেভেলে। আপনারা যদি এটা না দেখে শিখতে পারেন তাহলে আর কি শিখবেন আমি জানি না। কারণ আমার না, আমি এগুলো যদি আপনাদের 1.5-2 মাস করে যদি গ্রামার নিতে পারতাম কন্টিনিউ ধরে ধরে, ভাই এটা একটু লেখেন, এটা লেখাতে পারতাম, বিশ্বাস করেন যে আপনার স্পিকিং আর হচ্ছে রিডিং এ মাস্টার হয়ে যেতেন।
কিন্তু I have no chance, only 10 classes you will get from me. So try to yourself do it. Okay? কোনো অপশন আর নাই আমার কাছে আর। জি স্যার, আমরা চেষ্টা করব যতটুকু। হ্যাঁ, আপনি একটু নিজের থেকে ট্রাই করেন, খুব বেশি কিছু নাই এখানে। দেখেন কম্পাউন্ড কমপ্লেক্স গুলো দেওয়া আছে, এই বাংলাগুলোর দিকে একটু তাকাবেন না। হ্যাঁ, কারণ বাংলাগুলোকে একটু জটিল করে লেখা হয়েছে এই কারণে যে আপনাদের এটাকে মিলাইতে গিয়ে মানে সবগুলো যেন কভার করে, মানে টপিকস গুলো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এগুলোকে মানে লিখতে গিয়ে ম্যাচিং করতে গিয়ে এই বাংলা অর্থটা অনেক সময় পড়তে আপনাদের কষ্ট হয়ে যাবে। তো বাংলাটাকে ফোকাস একটু কম করে ইংরেজিটাকে একটু গুরুত্ব দিয়ে বাকিগুলো লেখার চেষ্টা করবেন নিজের থেকে, তাহলে আপনারা সহজে বুঝবেন। ক্লিয়ার? জি স্যার। কারণ এত বড় সেন্টেন্স তো আমরা বলি না, লিখিও না, এই জন্য এই ধরনের জিনিস কমপ্লেক্স হয়ে আছে। তো ঠিক আছে এভরিবডি, গুড নাইট। দেখা হবে একটা আগে দেখেন একটু ইজিতে স্যার। এইবার আসসালামু আলাইকুম স্যার। আপনাদের ছুটি সবার, যাদের পার্সোনাল কোনো মানে আছে একটু বলতে পারেন, কোশ্চেন হেল্প। আমি রেকর্ডিংটাকে অফ করে দেই, না ক্লাস অনেক বড় হয়।